গল্প ৩ বান্ধবীর এক স্বামী। বাসর ঘরে ৩ বান্ধবী একসাথে বসে আছি, আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে সেই পুরুষটি যাকে আমরা ৩ জনই আমাদের স্বামী বলে দাবি করছি। কিন্তু আইনত এবং সামাজিকভাবে সে আজ রাতে আমাদের মধ্যে মাত্র একজনের স্বামী। বাকি দুজনের ভবিষ্যৎ কি? জেনে শুনে কোন নারীরা এমন ভয়ানক খেলায় মেতে ওঠে? শহরের সবচেয়ে বিলাসবহুল ৫ তারা হোটেলের হানিমুন সুইটটি আজ রাতে এক অদ্ভুত নাটকের মঞ্চ। চারপাশটা লাল গোলাপের পাপড়ি, সুগন্ধি মোমবাতি আর মায়াবী আলোয় সাজানো। যে কোনো নবদম্পতির জন্য এটি স্বপ্নের মতো একটি রাত হওয়ার কথা ছিল। কিন্তু এই ঘরের ভেতরের পরিবেশটা থমথমে, যেন এক তীব্র ঝড়ের আগের নীরবতা। বিছানার উপর বসে আছে ৩ জন রূপসী তরুণী, অনন্যা, রাইসা আর মেঘলা। তারা শুধু রূপবতীই নয়, একে অপরের জানের টুকরো, পিঠাপিঠি ৩ বান্ধবী। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তাদের মাঝে কোনো লুকোছাপা ছিল না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় তারা একসাথেই চলেছে। এমনকি জামা কাপড়, গয়না, লিপস্টিকের শেড পর্যন্ত তারা শেয়ার করেছে। কিন্তু আজ তারা যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছে তা কোনো বস্তু নয়, রক্ত মাংসের একজন মানুষ, তাদেরই ভালোবাসার পুরুষ, আরিয়ান। রুমের মাঝখানে শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে আরিয়ান। সুঠাম দেহ, ধারালো চোয়াল আর মায়াবী চোখের এই ছেলেটির দিকে তাকালে যে কোনো মেয়ের বুক কাঁপতে বাধ্য। কিন্তু এই মুহূর্তে আরিয়ানের চোখে কোনো রোম্যান্টিকতা নেই, সেখানে কেবলই এক চরম অপরাধবোধ আর এক অদ্ভুত দ্বিধা। অনন্যা তার পরনের ভারী লাল বেনারসি শাড়ির আঁচলটা আঙুলে জড়াতে জড়াতে আরিয়ানের দিকে তাকালো। তার চোখে জল, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত জেদ। সেই আজ আরিয়ানের অফিসিয়াল স্ত্রী। আজই তাদের ধুমধাম করে বিয়ে হয়েছে। অনন্যা বলল, আরিয়ান, কাজী ডেকে বিয়েটা তো আমার সাথেই হলো। সমাজ, পরিবার সবাই জানে আমি তোমার স্ত্রী। তাহলে এখন এই বন্ধ ঘরের ভেতর রাইসা আর মেঘলা কেন? রাইসা বিছানার এক কোণ থেকে উঠে দাঁড়ালো। তার পরনেও একটি জমকালো লেহেঙ্গা। সে চোখ মুছে ঝাঁঝালো গলায় বলল, অনন্যা, তুই এত স্বার্থপর কিভাবে হলি? আরিয়ানকে প্রথম ভালোবেসেছিলাম আমি। 2 বছর ধরে আমরা রিলেশনে ছিলাম। তুই তো সব জানতি। তুই মাঝখান থেকে এসে আরিয়ানের পরিবারের মন জয় করে নিলি, আর আজ তুই ওর বউ। থামবি তোরা দুজন? মেঘলার কান্নার আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। মেঘলা এতক্ষণ খাটের এক কোণে হাঁটুতে মুখ গুজে কাঁদছিল। সে মুখ তুলে তাকালো। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। তোরা দুজন তো আরিয়ানের ভালোবাসা পেয়েছিস, আর আমি আরিয়ানকে ভালোবেসে নিজের পুরো অস্তিত্ব বিলীন করে দিয়েছি। আরিয়ান যখনই কোনো বিপদে পড়েছে আমি নিজের জীবন বাজি রেখেছি, আর আজ তোরা দুজন ওকে ভাগ করে নিচ্ছিস, আর আমি দর্শক। আরিয়ান আর চুপ করে থাকতে পারল না। সে 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে খাটের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তার গলার আওয়াজ বুঝে আসছিল, প্লিজ তোলা থাম, আমি আর নিতে পারছি না। আমি একজন অপরাধী। আমি তোদের 3 জনের কাউকেই হারাতে চাইনি, আর আজ পরিস্থিতি এমন হয়েছে যে আমি তোদের 3 জনের জীবনই নরক বানিয়ে দিয়েছি। আসলে গল্পটা এত জটিল ছিল না। 1 বছর আগের গল্পটা ছিল দারুণ রোম্যান্টিক। আরিয়ান ছিল রাইসার বয়ফ্রেন্ড, সুদর্শন, কেয়ারিং আর ভীষণ রোম্যান্টিক। রাইসার উছিলাতেই অনন্যা আর মেঘলার সাথে আরিয়ানের পরিচয়। আরিয়ান যখন রাইসার হাত ধরে বলতো, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তখন দূর থেকে মেঘলা বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা অনুভব করত। কারণ মেঘলা মনে মনে আরিয়ানকে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছিল, কিন্তু বান্ধবীর বয়ফ্রেন্ড বলে কখনো মুখ ফুটে বলতে পারেনি। এদিকে আরিয়ানের অফিসে একবার এক বড় দুর্ঘটনা ঘটে। আরিয়ানকে বাঁচাতে গিয়ে মেঘলা নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল। সেই ঘটনার পর আরিয়ান মেঘলার প্রতি এক গভীর কৃতজ্ঞতা এবং অন্যরকম এক টান অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে মেঘলার ভালোবাসার গভীরতা কতটা। তাহলে অনন্যার সাথে বিয়েটা কিভাবে হলো? অনন্যা ছিল আরিয়ানের মায়ের দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ে। আরিয়ানের মা যখন মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে শেষ বিছানায় যান, তখন তিনি আরিয়ানের হাত অনন্যার হাতে তুলে দিয়ে যান। মায়ের শেষ ইচ্ছে রাখতে আরিয়ানকে অনন্যাকে বিয়ে করতে বাধ্য হয়। অনন্যাও মনে মনে আরিয়ানকে ভালোবাসত, কিন্তু সে জানত আরিয়ান রাইসাকে ভালোবাসে। আজ বিয়ের আসরে যখন রাইসা আর মেঘলা এসে হাজির হয়, তখন আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। 3 বান্ধবীর চোখের জল আর আরিয়ানের প্রতি তাদের তীব্র অধিকার বোধ এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করে। আরিয়ান কাউকেই ধোঁকা দিতে চায়নি, কিন্তু নিয়তি তাকে এমন এক মোড়ে এনে দাঁড় করাচ্ছে যেখানে সে যে কোনো একজনকে বেছে নিলে বাকি 2 জন ধ্বংস হয়ে যাবে। তাই আজ এই বাসর রাতে তারা 4 জন মিলে এক গোপন চুক্তিতে বসেছে, যে চুক্তির কথা বাইরের পৃথিবী কখনো জানবে না।
আরিয়ান অনন্যার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তারপর রাইসা আর মেঘলার দিকে তাকিয়ে বলল, আমি জানি আমি যা করতে যাচ্ছি তা সমাজ মেনে নেবে না, কিন্তু তোদের তিনজনকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। তোরা যদি রাজি থাকিস তবে এই বন্ধ ঘরের ভেতর তোরা তিনজনই আমার স্ত্রী। আমি তোদের তিনজনকে সমান ভালোবাসা দেব, সমান অধিকার দেব, কিন্তু বাইরের পৃথিবীর সামনে শুধু অনন্যাই আমার স্ত্রী থাকবে। তোরা কি এই শর্ত মেনে নিবি? রুমে এক পিনপতন নীরবতা নেমে এলো। তিন বান্ধবী একে অপরের দিকে তাকালো। যে বান্ধবীরা একসময় একসাথে আইসক্রিম ভাগ করে খেত, আজ তারা একই স্বামী ভাগ করে নিতে যাচ্ছে। অনন্যা আরিয়ানের চোখের দিকে তাকালো, যেখানে ভালোবাসার এক তীব্র আকুলতা। সে ধীর পায়ে রাইসা আর মেঘলার কাছে গেল। তাদের হাত ধরে বলল, আমরা তো সব শেয়ার করেছি, আরিয়ানকেও করব, আমি রাজি। রাইসা আর মেঘলা একে অপরের দিকে তাকিয়ে চোখ মুছল। ভালোবাসার মানুষের অন্য কারো হয়ে যাওয়া দেখার চেয়ে তাকে আংশিক পেলেও কাছে পাওয়া অনেক ভালো। তারা দুজন একসাথে মাথা নাড়ল, আমরাও রাজি। আরিয়ান উঠে দাঁড়িয়ে তিনজনকে একসাথে বুকে জড়িয়ে ধরল। চারজনের চোখের জল মিশে একাকার হয়ে গেল। কিন্তু তারা জানত না এই অদ্ভুত রোম্যান্টিক আর জটিল চুক্তি তাদের জীবনকে কোন ভয়ানক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। একটি স্বামী, তিন বান্ধবী আর এক ছাদের নিচের গোপন সংসার। কেমন হবে তাদের প্রথম রাত? একটি বাসর ঘর, একটি বিছানা আর তিনজন স্ত্রী। আরিয়ান আজ রাতে কার পাশে শোবে? কার ঠোঁটে এঁকে দেবে প্রথম ভালোবাসার চুম্বন? ভালোবাসার এই অদ্ভুত ভাগাভাগি কি শুধুই সমঝোতা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো বান্ধবীর চরম প্রতিশোধের গল্প? বিছানার ওপর ছড়ানো লাল গোলাপের পাপড়িগুলো যেন চারপাশের উত্তেজনাকর পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছিল। চুক্তিতে চারজনই রাজি হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবতার মুখোমুখি হতেই সবার মনের ভেতর এক তীব্র সংকোচ আর অস্বস্তি ভর করল। সমাজ আর নিয়মের বাইরে গিয়ে এমন এক রাতের মুখোমুখি তারা এর আগে কখনো হয়নি। আরিয়ান খাটের একপাশে এসে বসল। তার বুক তুলছে এক অজানা টেনশনে। অনন্যা, রাইসা আর মেঘলা তিনজনই তার দিকে তাকিয়ে আছে। অনন্যা আজ অফিসিয়াল বউ, তাই তার অধিকারটাই সবার আগে আসার কথা। কিন্তু রাইসার চোখে সেই পুরনো প্রেমিকার আকুলতা, আর মেঘলার চোখে এক নীরব গভীর আত্মত্যাগ। অনন্যা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা তো চুক্তি করেছি যে আরিয়ান আমাদের তিনজনেরই, কিন্তু আজকের রাতটা তো আরিয়ানের বাসর রাত। এই রাতটা কার পাওয়া উচিত? রাইসা এগিয়ে এসে আরিয়ানের শেরওয়ানির কলারটা হালকা করে ধরে এক অদ্ভুত মায়াবী চোখে তাকালো। তার গলার আওয়াজে ছিল অভিমান আর রোম্যান্সের মিশ্রণ। অনন্যা, তুই তো ওকে সারা জীবনের জন্য কাগজ কলমে পেয়েছিস, কিন্তু আরিয়ানের এই বুকে প্রথম মাথা রাখার অধিকার তো আমার ছিল। আজ রাতের প্রথম প্রহরটা আমার প্রাপ্য। আরিয়ান রাইসার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। রাইসার হাতের কাঁপুনি সে অনুভব করতে পারছিল। আরিয়ান রাইসাকে কেনে নিজের বুকের কাছে নিয়ে এলো। রাইসার সুগন্ধি পারফিউমের ঘ্রাণ আরিয়ানের চেনা। সে রাইসার কপালে একটা দীর্ঘ ও গভীর চুম্বন এঁকে দিয়ে বলল, রাইসা, আমি তোকে কখনো ভুলিনি। আজ রাতে তোদের কাউকেই আমি দূরে ঠেলে দেব না। মেঘলা এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে তাদের দেখছিল। তার চোখে জল থাকলেও ঠোঁটে একটা মলিন হাসি ফুটে উঠল। সে বলল, তোরা দুজন আরিয়ানের প্রথম সময়টা ভাগ করে নে, আমি না হয় বারান্দায় গিয়ে বসি। না, আরিয়ান আর মেঘলা একসাথে বলে উঠল। আরিয়ান মেঘলার হাত ধরে টেনে খাটের ওপর বসালো। মেঘলার দিকে তাকিয়ে আরিয়ানের চোখ নরম হয়ে গেল। আরিয়ান বলল, মেঘলা, তুই আমার জন্য নিজের জীবন বাজি রেখেছিস। তোকে ছাড়া এই আরিয়ান আজ বেঁচে থাকত না। আজকের রাতে তোর অধিকার কোনো অংশে কম নয়। সেই রাতে পাঁচতারা হোটেলের সেই বিলাসবহুল ঘরটি এক অদ্ভুত রোমান্টিক কাব্যে রূপ নিল। রাত 12টা থেকে 2টো পর্যন্ত সময়টা ছিল রাইসার। আরিয়ান রাইসাকে জড়িয়ে ধরে তার সেই পুরনো দিনগুলোর প্রেমের স্মৃতি রোমন্থন করল। রাইসার ঠোঁটের লিপস্টিক আরিয়ানের ঠোঁটে মিশে একাকার হয়ে গেল। আরিয়ান রাইসার কানের কাছে ফিসফিস করে বলল, আমি শুধু পরিস্থিতির শিকার রাইসা, কিন্তু আমার ভেতরের প্রেমিক আরিয়ানটা এখনও তোর। রাত 2টোর পর রাইসা নিজেই অনন্যাকে আরিয়ানের বুকে ঠেলে দিল। অনন্যা তখনও তার লাল বেনারসি পরে কোণের সাজে বসেছিল। আরিয়ান অনন্যার ঘোমটাটা আলতো করে সরিয়ে তার চোখের দিকে তাকালো। অনন্যার চোখে ছিল আরিয়ানকে সম্পূর্ণ নিজের করে পাওয়ার এক গোপন আকাঙ্ক্ষা।
আরিয়ান অনন্যার ভারী গয়নাগুলো একে একে খুলে দিতে দিতে বলল, অনন্যা, আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করেছিস তুই। তোকে আমি স্ত্রীর মর্যাদা আর ভালোবাসা দুটোই দেব। অনন্যা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। সেই কান্না ছিল আনন্দের, আবার কিছুটা ভয়েরও। তাদের দুজনের প্রথম মিলনটা ছিল এক তীব্র আবেগের বিস্ফোরণ। ভোর 4টে, চারপাশটা যখন একদম শান্ত, তখন আরিয়ান দেখল মেঘলা বারান্দার গ্রিল ধরে বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। আরিয়ান ধীর পায়ে গিয়ে পেছন থেকে মেঘলাকে জড়িয়ে ধরল। মেঘলা চমকে উঠল, কিন্তু নিজেকে সরিয়ে নিল না। আরিয়ানের উষ্ণ নিঃশ্বাস মেঘলার ঘাড়ে লাগতেই মেঘলার সারা শরীরে এক মৃদু কাঁপুনি বয়ে গেল। আরিয়ান মেঘলার গালে হাত রেখে তার মুখটা নিজের দিকে ঘেরাল। ভোরের হালকা আলোয় মেঘলার মুখটা দেবীর মতো পবিত্র লাগছিল। আরিয়ান বলল, মেঘলা, তুই কখনো আমার কাছে কিছু চাসনি। আজ আমি নিজে তোকে আমার সবটুকু দিতে চাই। আরিয়ান মেঘলার ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। মেঘলা চোখ বন্ধ করে আরিয়ানের সেই ছোঁয়া নিজের আত্মার গভীরে ধারণ করল। সকাল হলো, জানলা গলে সূর্যের আলো এসে পড়ল ঘরের ভেতর। 3 বান্ধবী যখন ঘুম থেকে উঠল, তখন তাদের অবিন্যস্ত চুল, শাড়ির কুচি আর ঠোঁটের হালকা হয়ে যাওয়া রং বলে দিচ্ছিল গত রাতে তারা এক নিষিদ্ধ কিন্তু তীব্র ভালোবাসার সাগরে ডুবেছিল। তারা যখন ডাইনিং টেবিলে সকালের নাস্তা করতে বসল, তখন চারপাশের নীরবতা ভেঙে অনন্যা বলল, রাত তো কেটে গেল, কিন্তু আজ যখন আমরা এই হোটেল রুম থেকে বের হব, তখন বাইরের দুনিয়ার সামনে আমরা কিভাবে চলব? আরিয়ানকে নিয়ে যখন আমরা এক পাশে উঠব, তখন প্রতিবেশীরা আমাদের কি ভাববে? রাইসা চায়ে চুমুক দিতে দিতে বলল, আমরা 3 বান্ধবী এক ফ্ল্যাটে সাবলেট থাকব, বাইরের মানুষকে এটাই বলবো। আর আরিয়ান হবে শুধু অনন্যার স্বামী, যে আমাদেরও দেখভাল করবে। মেঘলা নাস্তার প্লেট থেকে চোখ তুলে অনন্যা আর রাইসার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত চাক্ষুষ শীতলতা। সে মনে মনে ভাবল, তোরা তো শুধু আরিয়ানের ভালোবাসা আর শরীরটা দেখলি, কিন্তু আরিয়ানের এই রূপের পেছনে যে ভয়ানক সত্য লুকিয়ে আছে, তা যদি তোরা জানতিস, তবে আজ রাতে কেউ ওর বিছানায় যেতিস না। হঠাৎ করেই মেঘলার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। কি মেঘলা, 3 বান্ধবী মিলে এক স্বামী ভাগ করার প্রথম রাত কেমন কাটল? খেলা তো মাত্র শুরু হলো। মেসেজটা দেখেই মেঘলার হাতের চায়ের কাপটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। অনন্যা আর রাইসা চমকে উঠল। আরিয়ান মেঘলার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মেঘলা, ওভাবে কাঁপছ কেন? যে ঘরে 3 জন নারী একজন পুরুষকে ভালোবাসে, সেই ঘরের দেওয়ালগুলো যেন প্রতি রাতে কামনার আগুনে পড়ে। কিন্তু সেই আগুনের আড়ালে যখন কোনো ব্ল্যাকমেলানের ছায়া এসে দাঁড়ায়, তখন কি ভালোবাসা বাঁচে, নাকি শুরু হয় এক রক্তাক্ত অধ্যায়? মেঘলার হাতের চায়ের কাপটি মেঝেতে পড়ে ভেঙে যাওয়ার শব্দে পুরো ডাইনিং রুমের রোম্যান্টিক আবহটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আরিয়ান দ্রুত চেয়ার ছেড়ে উঠে এসে মেঘলার হাত দুটো ধরল। মেঘলার হাত তখন বরফের মতো ঠান্ডা হয়ে কাঁপছে, আর তার চোখ দুটো আটকে আছে ফোনের স্ক্রিনে। কি হয়েছে মেঘলা, কোনো খারাপ খবর? আরিয়ানের গলার স্বরে গভীর উদ্বেগ। অনন্যা আর রাইসাও এগিয়ে এলো। মেঘলা ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। সে চট করে ফোনের স্ক্রিনটা অফ করে দিয়ে একটা জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, না না, কিছু না, আসলে মাথাটা হঠাৎ ঘুলে উঠেছিল, তাই হাত থেকে কাপটা পড়ে গেছে, আই এম সরি। রাইসা মেঘলার পিঠে হাত রেখে বলল, গতরাতে তোর একদম ঘুম হয়নি মেঘলা, তাই এমন হচ্ছে। আজই আমাদের এই হোটেল ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠতে হবে, সেখানে গিয়ে তুই আগে রেস্ট নিবি। মেঘলা মাথা নাড়ল, কিন্তু তার বুকের ভেতর ঝড় বইছে। কি সেই ব্যক্তি যে তাদের এই 4 দেয়ালের ভেতরের গোপন চুক্তির কথা জেনে গেছে? আরিয়ান, অনন্যা, রাইসা, এদের মধ্যে কেউ কি তবে বিশ্বাসঘাতকতা করছে, নাকি বাইরের কোনো শত্রু তাদের উপর নজর রাখছে? দুপুরের মধ্যেই তারা হোটেল ছেড়ে ঢাকার একটি নিরিবিলি আবাসন এলাকায় 4 রুমের একটি বিলাসবহুল ফ্ল্যাটে এসে উঠল। ফ্ল্যাটটি আরিয়ান আগেই ভাড়া করে রেখেছিল। চুক্তি অনুযায়ী নেম প্ল্যাটে শুধু আরিয়ান আর অনন্যার নাম লেখা হলো। বাইরের দুনিয়ার কাছে অনন্যাই এই বাড়ির একমাত্র মালকিন, আর রাইসা আর মেঘলা হলো তার দূর সম্পর্কের 2 বোন, যারা পড়াশোনা আর চাকরির সূত্রে এই বাসায় সাবলেট থাকছে। কিন্তু ঘরের দরজা যখন ভেতর থেকে বন্ধ হয়ে যায়, তখন চেনা সমীকরণগুলো বদলে যায়। নতুন বাসায় প্রথম রাত, আরিয়ান ড্রয়িং রুমে সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। তার পরনে একটা ক্যাজুয়াল টি শার্ট আর ট্রাউজার। এমন সময় রাইসা ঘর থেকে বের হয়ে এলো।
রাইসার পরনে একটি পাতলা সিল্কের নাইট গাউন, অবিন্যস্ত চুলগুলো পিঠের উপর ছড়ানো। সে ধীর পায়ে আরিয়ানের পেছনে এসে দাঁড়ালো এবং আরিয়ানের কাঁধে নিজের নরম হাত দুটা রাখল। আরিয়ান চমকে উঠে পেছনে তাকালো। রাইসার মায়াবী চোখের চাউনি আর তার শরীরের চেনা সুগন্ধ আরিয়ানকে মন্ত্রমুগ্ধ করে ফেলল। রাইসা ফিসফিস করে বলল, ল্যাপটপটা এবার বন্ধ করো আরিয়ান, আজ রাতটা কিন্তু আমার আর তোমার। অনন্যা নিজেই আমাকে আজ রাতে তোমার রুমে পাঠাতে বলেছে। আরিয়ান ল্যাপটপটা একপাশে রেখে উঠে দাঁড়ালো। সে রাইসাকে কোমরে হাত দিয়ে নিজের একদম কাছে টেনে নিল। আরিয়ানের উষ্ণ বুক আর রাইসার শরীরের স্পর্শে ঘরের তাপমাত্রা যেন এক নিমিষে বেড়ে গেল। আরিয়ান বলল, রাইসা, তোকে এই সাজে দেখলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। রাইসা আরিয়ানের ঠোঁটে নিজের আঙুল চেপে ধরে বলল, তাহলে নিয়ন্ত্রণ হারানোর ভয় পাচ্ছ কেন? আমি তো তোমারই। আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রাইসাকে কোলে তুলে নিয়ে নিজের বেডরুমের দিকে হাঁটা দিল। সেই রাতে রাইসা আর আরিয়ানের ভালোবাসা যেন কোনো বাধ মানল না। পুরনো প্রেম আর নতুন অধিকারের তীব্রতায় তারা দুজনে মেতে উঠল এক আদিম খেলায়। এদিকে মাঝরাতে তৃষ্ণা পাওয়ায় অনন্যা নিজের ঘর থেকে বের হয়েছিল রান্নাঘরে জল খাওয়ার জন্য। ড্রয়িং রুম পার হবার সময় আরিয়ানের ঘরের আধখোলা দরজা দিয়ে তার নজর চলে গেল ভেতরের বিছানায়। চাঁদের আলোয় সে দেখল আরিয়ান আর রাইসা একে অপরকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। রাইসার মাথাটা আরিয়ানের চওড়া বুকে। দৃশ্যটা দেখে অনন্যার বুকের ভেতর এক তীব্র হিংসার আগুন জ্বলে উঠল। সে যতই মুখে বলুক যে সে বান্ধবীকে স্বামী ভাগ করে দিতে রাজি, কিন্তু অবচেতন মনে সে আরিয়ানকে শুধু নিজের স্বামী হিসেবেই দেখতে চায়। অনন্যা নিজের ঠোঁট কামড়ে ধরে চোখের জল মুছল। সে মনে মনে বলল, রাইসা, তুই আরিয়ানের প্রেমিকা হতে পারিস, কিন্তু আরিয়ানের নামের সিঁদুর আর সমাজ আমার। আরিয়ানকে আমি পুরোপুরি অন্য কারোর হতে দেব না। অনন্যা যখন জল খেয়ে নিজের ঘরে ফিরছিল তখন সে দেখল মেঘলার ঘরের আলো এখনও জ্বলছে। কৌতূহলবশত অনন্যা মেঘলার ঘরের দরজায় টকা দিল। দরজা খোলাই ছিল। ভেতরে গিয়ে অনন্যা দেখল মেঘলা বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা হুন্নে ভরে খুঁজছে। তার চোখে মুখে এক তীব্র আতঙ্ক। কি ব্যাপার মেঘলা, এত রাতে ঘুমাওনি কেন? আরিয়ান তো আজ রাইসার রুমে, তুই চাইলে তো শান্তিতে ঘুমাতে পারিস। অনন্যার গলার স্বরে কিছুটা ক্ষোভ আর ক্লান্তি প্রকাশ পেল। মেঘলা ধরভর করে ল্যাপটপটা বন্ধ করে দিল। সে অনন্যার দিকে তাকিয়ে বলল, অনন্যা, তুই কি আজ বিয়ের পর আরিয়ানের কোনো আচরণে অদ্ভুত কিছু লক্ষ্য করেছিস? আরিয়ান কি তোর কাছে কোনো গোপন কাগজের কথা বলেছে? অনন্যা ভ্রু কুচকে বলল, গোপন কাগজ? কিসের গোপন কাগজ? মেঘলা, তুই দিন দিন কেমন যেন রহস্যময় হয়ে যাচ্ছিস। তুই কি আরিয়ানকে রাইসা আর আমার চেয়েও বেশি নিজের করে পাওয়ার কোনো চাল চালছিস? ধ্যাত, তুই কিচ্ছু বুঝিস না অনন্যা। মেঘলা বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। অনন্যা আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেল। মেঘলা আবার ল্যাপটপটা খুলল। সে আরিয়ানের অফিসের আইটি এক্সপার্ট হিসেবে কাজ করার সুযোগে আরিয়ানের কিছু পার্সোনাল ফাইল হ্যাক করেছিল। সেখানে সে একটা অদ্ভুত ডিজিটাল লকার খুঁজে পেয়েছে, যার পাসওয়ার্ড সে ভাঙতে পারছে না। আর ঠিক তখনই মেঘলার ফোনে আবার সেই অজ্ঞাত নাম্বার থেকে কল এলো। মেঘলা চারপাশটা দেখে নিয়ে কেঁপে কেঁপে রিসিভ করল। হ্যালো, কে আপনি? কেন আমাদের বিরক্ত করছেন? ওপাশ থেকে এক ভারী যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে উঠল। মেঘলা, আরিয়ানের আদরের মেঘলা, তুমি যে ফাইলটা খোঁজার চেষ্টা করছো ওটার পাসওয়ার্ড আরিয়ানের প্রথম 3 প্রেমিকার নামের প্রথম অক্ষর নয়, ওটার পাসওয়ার্ড অন্য কিছু। আর শোনো, আরিয়ান যে আজ রাতে রাইসাকে নিয়ে বিছানায় মেতে আছে তাকে বলো আগামী 24 ঘন্টার মধ্যে যদি সে আমার ডিমান্ড পূরণ না করে তাহলে তোমাদের এই 3 বান্ধবীর এক স্বামীর নোংরা খেলা আমি মিডিয়ার সামনে নিয়ে আসব। তখন আরিয়ানের কেরিয়ার তো ধ্বংস হবেই, সাথে তোমাদের 3 বান্ধবীর সম্মানও বাজারে বিক্রি হবে। ফোনটা কেটে গেল। মেঘলা স্তব্ধ হয়ে বসে রইল। সে বুঝতে পারল আরিয়ান দেখতে যতটা নির্দোষ আর রোম্যান্টিক, তার আড়ালে এমন কোনো অন্ধকার অতীত আছে যা তাদের 4 জনের জীবনকে এক নিমিষে ছাই করে দিতে পারে। পরদিন সকালে যখন আরিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এলো তখন রাইসা তার জন্য ভালোবেসে কফি বানিয়ে এনে দিল। আরিয়ান রাইসার গালে একটা চুমু খেয়ে কফির কাপে চুমুক দিল। ঠিক সেই সময় মেঘলা ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। মেঘলা আরিয়ানোর চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, আরিয়ান, ব্ল্যাকমেইলারের ফোন এসেছিল। সে আমাদের সব গোপন কথা জেনে গেছে। এবার বলো, তুমি কার কাছ থেকে কি লুকিয়েছ? আরিয়ানের হাতের কফির কাপটা থরথর করে কাঁপতে শুরু করল। তার মুখ থেকে সবটুকু রক্ত যেন শুষে নিল কেউ। যে পুরুষকে তারা 3 বান্ধবী মিলে ভালোবেসেছিল সে কি আসলে এক মায়াবী রূপধারী প্রতারক? আরিয়ানের কাঁপুনি আর মেঘলার তীক্ষ্ণ প্রশ্ন, বাসর ঘরের সেই গোলাপের সুবাস কি তবে এবার এক ভয়ঙ্কর চক্রান্তের রক্তে ধুয়ে যাবে?
ডাইনিং টেবিলের ওপর এক নির্মম নীরবতা নেমে এলো। আরিয়ানের হাতের কফির কাপটা যেভাবে কাঁপছিল তা দেখে অনন্যা আর রাইসার বুঝতে বাকি রইল না যে মেঘলা কোনো মিথ্যে কথা বলছে না। রাইসা আরিয়ানের হাত থেকে কফির কাপটা টেবিলের ওপর নামিয়ে রাখল। আরিয়ানের কপাল বেয়ে তখন ঘাম ঝরছে। অনন্যা আরিয়ানের সামনে এসে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, আরিয়ান, মেঘলা কিসের ব্ল্যাকমেলারের কথা বলছে? আর তুমি ওভাবে কাঁপছো কেন? আমাদের তিনজনকে এক ছাদের নিচে এনে তুমি নিজের কোন অপরাধ লুকাতে চাইছো? আরিয়ান সোফা থেকে ধপ করে বসে পড়ল। সে দুই হাতে মুখ ঠেকে বলল, আমাকে একটু সময় দে তোরা, আমি সব বলবো, কিন্তু এখানে নয়, এই ফ্ল্যাটের ভেতরেও আমার নিরাপদ মনে হচ্ছে না। রাইসা আরিয়ানের পাশে বসে তার কাঁধে হাত রাখল। গতরাতের সেই তীব্র রোম্যান্টিক মুহূর্তগুলোর ছোঁয়া এখনও রাইসার মনে তাজা। সে নরম গলায় বলল, আরিয়ান, আমরা তো আমাদের সব কিছু বিসর্জন দিয়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছি। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা তিন বান্ধবী এক স্বামীকে মেনে নিয়েছি। আমাদের কাছে অন্তত কিছু লুকিও না। আরিয়ান মুখ তুলল, তার চোখে এক চিলতে জল। সে মেঘলার দিকে তাকিয়ে বলল, মেঘলা, যে ফাইলটা তুই হ্যাক করার চেষ্টা করছিলি ওটা কোনো সাধারণ ফাইল নয়, ওটা ব্ল্যাক বক্স। আর যে তোকে ফোন করেছে সে আর কেউ নয়, সে আমার প্রাক্তন বিজনেস পার্টনার সাজিদ। মেঘলা ভ্রু কুচকে বলল, সাজিদ, যে 6 মাস আগে একটা রহস্যময় গাড়ি দুর্ঘটনায় মারা গেছে বলে পুলিশ ফাইল বন্ধ করে দিয়েছিল? হ্যাঁ, ও মরেনি। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, সাজিদ আর আমি মিলে একটা লার্নিং প্রজেক্টের কাজ শুরু করেছিলাম, কিন্তু সাজিদ গোপনে সেই প্রজেক্টের আড়ালে এক বিশাল ডার্ক ওয়েব স্ক্যাম চালাচ্ছিল। আমি যখন এটা জানতে পারি তখন আমি ওর সব ডেটা একটা হার্ড ড্রাইভে লক করে দিই। সাজিদ পুলিশকে ফাঁকি দিতে নিজের মৃত্যুর নাটক সাজায়। এখন সে আইডেন্টিটি লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওই হার্ড ড্রাইভটা ফেরত চাইছে। ও জানে আমি যদি ড্রাইভটা পুলিশকে দিই তবে ওর সারা জীবনের জেল হবে। অনন্যা এবার আরিয়ানের কলার চেপে ধরল, তাহলে আমাদের এই 3 বান্ধবীর বিয়ে আর এই গোপন চুক্তির সাথে সাজিদের কি সম্পর্ক? আরিয়ান অনন্যার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, সম্পর্ক আছে অনন্যা। সাজিদ আমাকে হুমকি দিয়েছিল আমি যদি ড্রাইভটা ওকে না দিই তবেও আমার সবচেয়ে প্রিয় মানুষদের একে একে খুন করবে। আর আমার জীবনে তোরা 3 জন ছাড়া আর কেউ নেই। তোরা 3 জন আলাদা আলাদা থাকলে তোদের পাহারা দেওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। তোদেরকে আমার চোখের সামনে এক ছাদের নিচে সুরক্ষিত রাখতেই আমি এই বিয়ের নাটকটা সাজাতে বাধ্য হয়েছি। আরিয়ানের এই স্বীকারোক্তি পুরো ঘরের সমীকরণ বদলে দিল। রাইসা আর মেঘলা স্তব্ধ হয়ে গেল। যে চুক্তিকে তারা এতক্ষণ আরিয়ানের কামলিপ্সা বা দুর্বলতা ভাবছিল তার পেছনে লুকিয়েছিল তাদেরই বাঁচানোর এক মরিয়া চেষ্টা। আরিয়ানের এই গভীর ভালোবাসা দেখে রাইসার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেদিন বিকেলে ঘরের পরিবেশটা ভারী হয়ে রইল। বাইরের বিপদ যতই আসুক না কেন আরিয়ানের প্রতি 3 বান্ধবীর টান আরও বেড়ে গেল। বিশেষ করে অনন্যা, যে নিজেকে এতক্ষণ আরিয়ানের উপেক্ষিত অফিসিয়াল স্ত্রী ভাবছিল, সে আরিয়ানের এই আত্মত্যাগ দেখে মনে মনে গলে গেল। রাত নেমে এলো। আজ রাতে চুক্তি অনুযায়ী আরিয়ানের অনন্যার রুমে থাকার কথা। অনন্যা তার ঘরের জানলার পাশে দাঁড়িয়েছিল। বাইরে ঝুম বৃষ্টি নামার প্রস্তুতি চলছে। মেঘের ডাক আর বিদ্যুতের আলোয় ঘরটা বারবার আলোকিত হয়ে উঠছে। আরিয়ান ধীর পায়ে অনন্যার রুমে ঢুকল এবং দরজাটা লক করে দিল। সে দেখল অনন্যা এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আরিয়ান পেছন থেকে গিয়ে অনন্যাকে জড়িয়ে ধরল। অনন্যা প্রথমে একটু কেঁপে উঠলেও নিজেকে সরিয়ে নিল না। আরিয়ানের চওড়া বুকে নিজের পিঠ ঠেকিয়ে সে এক অদ্ভুত নিরাপদ বোধ করল। আমার ওপর রাগ করে আছো অনন্যা? আরিয়ান অনন্যার কানের কাছে ফিসফিস করে বলল। আরিয়ানের উষ্ণ নিঃশ্বাস অনন্যার ঘাড়ে এক মায়াবী অনুভূতির সৃষ্টি করল। অনন্যা ঘুরে দাঁড়িয়ে আরিয়ানের গলায় নিজের 2 হাত জড়িয়ে ধরল। তার চোখ বেয়ে জল পড়ছিল। সে বলল, আমি রাগ করেছিলাম আরিয়ান, কারণ আমি ভেবেছিলাম তুমি শুধু রাইসা আর মেঘলাকেই ভালোবাসো, আমাকে শুধু দয়া করে বিয়ে করেছ। কিন্তু আজ বুঝলাম তুমি আমাদের সবাইকে কতটা আগলে রাখো। আরিয়ান অনন্যার চোখের জল নিজের ঠোঁট দিয়ে মুছে দিল। বৃষ্টি তখন বাইরে পুরোদমে শুরু হয়ে গেছে। জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাস আর ঘরের ভেতরের ভালোবাসার ওম সব মিলিয়ে এক তীব্র রোমান্টিক আবহ তৈরি হলো। আরিয়ান অনন্যাকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। অনন্যার বেনারসি শাড়ির আঁচলটা মেঝেতে লুটিয়ে পড়ল। আরিয়ান অনন্যার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই প্রথম অনন্যা আরিয়ানের ভালোবাসায় কোনো দ্বিধা খুঁজে পেল না। সম্পূর্ণ অধিকার নিয়ে সে আরিয়ানের শরীরে নিজেকে সমর্পণ করল।
মাঝরাতে যখন অনন্যা আর আরিয়ান গভীর ঘুমে মগ্ন, তখন হঠাৎ করেই ড্রয়িং রুম থেকে একটা ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। মেঘলা তার ঘরে ল্যাপটপ নিয়ে বসেই ছিল। পায়ের আওয়াজ পেয়ে সে অত্যন্ত সতর্কতার সাথে নিজের ঘরের দরজাটা একটুখানি খুলল। ড্রয়িং রুমের আবছা আলোয় সে দেখল রেইনকোট পরা এক দীর্ঘকায় অবয়ব আরিয়ানের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তার হাতে চকচক করছে একটা ধারালো ছুরি। মেঘলার বুকটা ধরফর করে উঠল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ব্ল্যাকমেলার সাজিদ তবে ঘরের ভেতরেই ঢুকে পড়েছে, কিন্তু কিভাবে? মেন দরজা তো লক করা ছিল। রেইনকোট পরা লোকটা অনন্যা আর আরিয়ানের ঘরের দরজার লকটা কোনো একটা চাবি দিয়ে খুব সাবধানে খুলল এবং ঘরের ভেতরে ঢুকে গেল। মেঘলা আর এক মুহূর্তও দেরি না করে রাইসার ঘরের দিকে দৌড়ে গেল। রাইসাকে ডেকে তুলে বলল, রাইসা জলদি চল, আরিয়ানের ঘরে কেউ ঢুকেছে, আরিয়ানকে মেরে ফেলবে। রাইসা আর মেঘলা যখন আরিয়ানের ঘরের দরজায় গিয়ে পৌঁছালো, তখন ঘরের ভেতর থেকে একটা তীব্র আর্তনাদের শব্দ শোনা গেল। কিন্তু সেই আর্তনাদ আরিয়ানের ছিল না, ওটা ছিল একটা মেয়ের গলা। অনন্যা আর আরিয়ানের বাসরসজ্জা কি তবে আজ রক্তে ভেসে যাবে? যে আর্তনাদে পুরো বাড়ি কেঁপে উঠল, তা কার? আরিয়ানের অতীত কি শুধু তার বান্ধবীদের জীবনই বিপন্ন করেনি, বরং তাদের বিশ্বাসের ভেতটাই নাড়িয়ে দিল? মেঘলা আর রাইসা যখন আরিয়ানের ঘরের দরজায় এসে ধাক্কা দিল, তখন তাদের পুরো শরীর ভরে কাঁপছিল। ঘরের ভেতরের আলোটা নেভানো, শুধু জানলা দিয়ে আসা বিদ্যুতের চমকানিতে ভেতরের দৃশ্যটা আবছা দেখা যাচ্ছিল। মেঘলা কোনো মতে দেয়ালের সুইচে হাত দিয়ে লাইটটা জ্বালাতেই দুই বান্ধবীর মুখ হাঁ হয়ে গেল। বিছানার উপর অনন্যা নিজের বুক চেপে ধরে বসে আছে, আর তার আঙুলের ফাঁক দিয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে শাড়ির ওপর। আরিয়ান বিছানার পাশে সেই রেইনকোট পরা লোকটার সাথে মল্লযুদ্ধে লিপ্ত। লোকটার হাতের ছুরিটা আরিয়ান কোনো মতে আটকে রেখেছে, কিন্তু লোকটার শক্তি আরিয়ানের চেয়ে অনেক বেশি। রাইসা, মেঘলা, দাঁড়িয়ে আছিস কেন? অনন্যাকে বাঁচা! আরিয়ান চিৎকার করে উঠল। রাইসা আর এক মুহূর্তও নষ্ট না করে অনন্যার দিকে ছুটে গেল। অনন্যার বাম কাঁধের নিচে ছুরি লেগেছে। ক্ষতটা খুব গভীর না হলেও প্রচুর রক্ত বের হচ্ছে। এদিকে মেঘলা ড্রয়িং রুম থেকে একটা ভারী কাঠের শোপিস এনে সজোরে লোকটার পিঠে আঘাত করল। লোকটা ব্যথায় কোকিয়ে উঠে ছুরিটা হাত থেকে ফেলে দিল এবং জানলার কাঁচ ভেঙে পাইপ বেয়ে নিচে নেমে গেল। 4 তলার উপর থেকে এত সহজে কেউ নেমে যেতে পারে তা না দেখলে বিশ্বাস করা অসম্ভব। আরিয়ান হাঁপাতে হাঁপাতে অনন্যার পাশে এসে বসল। তার চোখে মুখে তখন এক চরম আতঙ্ক আর অপরাধবোধ। অনন্যা, অনন্যা, চোখ খোল। রাইসা, জলদি ফার্স্ট এড বক্সটা নিয়ে আয়। রাইসা কাঁদতে কাঁদতে ফার্স্ট এড বক্স নিয়ে এলো। মেঘলা দ্রুত গিয়ে মেন দরজাটা চেক করল। দরজাটা বাইরে থেকে ভাঙা হয়নি, বরং ডুপ্লিকেট চাবি দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে খোলা হয়েছে। মেঘলার মনে একটা তীব্র খটকা লাগল। সাজিদের কাছে এই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি কিভাবে এলো? এই ফ্ল্যাটটা তো আরিয়ান মাত্র 3 দিন আগে সম্পূর্ণ গোপনে ভাড়া করেছিল। অনন্যার ক্ষতস্থানটা আরিয়ান নিজেই ড্রেসিং করে দিল। ব্যান্ডেজ বাঁধার সময় অনন্যা ব্যথায় আরিয়ানের চওড়া বুকে নিজের মুখটা গুজে দিল। আরিয়ান অনন্যাকে শক্ত করে জড়িয়ে ধরে তার মাথায় চুমু খেয়ে বলল, আই এম সরি অনন্যা, আমার জন্য আজ তোর এই অবস্থা। আমি তোদের রক্ষা করতে পারলাম না। অনন্যা দুর্বল গলায় বলল, তুমি তো তোমার জীবন দিয়ে লড়ছিলে আরিয়ান, আমার কিচ্ছু হয়নি, কিন্তু লোকটা আমাদের এই ফ্ল্যাটের ঠিকানা জানল কিভাবে? রাইসা আরিয়ানের দিকে তাকিয়ে কিছুটা সন্দেহী গলায় বলল, আরিয়ান, তুমি কি আমাদের কাছ থেকে এখনো কিছু লুকাচ্ছ? সাজিদ মারা গেছে, নাটক করেছে বুঝলাম, কিন্তু সে তো কোনো অন্তর্যামী নয় যে আমরা এই ফ্ল্যাটে এসেছি আর সে চাবি বানিয়ে চলে এলো। আরিয়ান সোফায় গিয়ে বসল। ঘরের ভেতরের রোমান্টিক আবহটা এখন এক গভীর আতঙ্কে রূপ নিয়েছে। আরিয়ান বলল, আমি জানি না রাইসা, তবে সাজিদ একা নয়, আমাদের 4 জনের খুব কাছের কেউ একজন সাজিদকে সাহায্য করছে। ঘরের শত্রু বিভীষণ না হলে এটা সম্ভব নয়। সেই রাতে আর কেউ ঘুমাতে পারল না। অনন্যাকে আরিয়ানের রুমে শুইয়ে রাখা হলো। রাইসা আর মেঘলাও সেই রুমের সোফায় বসে রইল। ভোরের দিকে যখন অনন্যা ঘুমে কাঁদা, তখন আরিয়ান ড্রয়িং রুমে এসে একা বসল।
রাইসা ধীর পায়ে আরিয়ানের পেছনে এসে দাঁড়ালো। সে দেখল আরিয়ানের চোখে ঘুম নেই, কেবলই এক শূন্যতা। রাইসা আরিয়ানের পাশে বসে তার একটা হাত নিজের গালের ওপর রাখল। রাইসার এই নরম ছোঁয়ায় আরিয়ানের ভেতরে শক্ত পুরুষটা যেন ভেঙে পড়ল। আরিয়ান রাইসাকে টেনে নিজের কোলে বসালো। রাইসা, তোরা যদি আমাকে ছেড়ে চলে যেতে চাস, আমি তোদের আটকাবো না। তোদের জীবন আমার চেয়ে অনেক বেশি মূল্যবান। আরিয়ানের গলার স্বর বুঝে এলো। রাইসা আরিয়ানের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে আরিয়ানের কথা থামিয়ে দিল। ভোরের আলো ফুটন্ত সেই মুহূর্তে রাইসার এই চুম্বন ছিল একাধারে রোমান্টিক আর সান্ত্বনামূলক। রাইসা বলল, আমরা যখন এক স্বামীকে মেনে নিয়েছি আরিয়ান, তখন মরলে 4 জন একসাথেই মরব। তোমাকে একা ছেড়ে যাওয়ার জন্য 3 বান্ধবী এক হইনি। আরিয়ান রাইসার কোমরে হাত জড়িয়ে তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। 2 বান্ধবীর এক ছাদের নিচে এই গোপন রোমান্স যেন এক অদ্ভুত ট্র্যাজেডিতে রূপ নিচ্ছিল। ঠিক তখনই মেঘলা অনন্যার ঘর থেকে বের হয়ে এলো। তার হাতে আরিয়ানের সেই গোপন হার্ড ড্রাইভটা, যেটা সে আরিয়ানের আলমারির একটা গোপন লকার থেকে বের করেছে। মেঘলার আইটি ব্রেন অবশেষে লকারের পাসওয়ার্ড ক্র্যাক করতে পেরেছে। মেঘলা আরিয়ান আর রাইসার দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, তোমাদের রোমান্স শেষ হলে একটু এদিকে নজর দাও। আরিয়ান, তুমি আমাদের কাছে যে সাজিদের গল্প বলেছ তা সম্পূর্ণ মিথ্যে। আরিয়ান আর রাইসা চমকে উঠে দাঁড়িয়ে বলল। মেঘলা ল্যাপটপটা টেবিলের উপর ঘুরিয়ে দিয়ে বলল, এই ড্রাইভে সাজিদের কোনো ক্রাইম ডেটা নেই। এখানে আছে একটা বিশাল উইল, উত্তরাধিকার পত্র। আরিয়ানের মা মৃত্যুর আগে আরিয়ানের নামে নয়, বরং অনন্যা, রাইসা আর আমাদের 3 বান্ধবীর নামে যৌথভাবে 100 কোটি টাকা সম্পত্তি লিখে দিয়ে গেছেন। আর শর্ত ছিল, আরিয়ান যদি আমাদের 3 জনকে একসাথে সুখে রাখতে পারে, তবেই সে এই সম্পত্তির ম্যানেজার হবে। আর যদি আমাদের মধ্যে কেউ একজনও আরিয়ানকে ছেড়ে চলে যায়, তবে পুরো সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে। রাইসার চোখ কপালে উঠল। সে অনন্যার দিকে তাকালো, যে দরজার পাশে দাঁড়িয়ে মেঘলার কথাগুলো শুনছিল। মেঘলা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আরিয়ান, তুমি আমাদের ভালোবাসার জন্য এক ছাদে নিচে আনোনি, তুমি এনেছো এই 100 কোটি টাকা সম্পত্তির লোভের জন্য। আর গতকাল রাতে যে লোকটা এসেছিল সে সাজিদ নয়, সে ছিল একজন ভাড়াটে গুন্ডা, যাকে তুমি নিজেই টাকা দিয়েছ অনন্যাকে হালকা আঘাত করার জন্য, যাতে আমরা ভয়ে এই বাসা থেকে বের না হই। ঠিক বলছি তো আরিয়ান? গল্পের এই বিশাল মোড়ে আরিয়ানের মুখের চেনা রোমান্টিক হাসিটা উধাও হয়ে গেল। তার জায়গায় ফুটে উঠল এক ভয়ানক চতুর চাক্ষুষ রূপ। যে স্বামীকে তারা দেবতা ভেবেছিল, সে কি আসলে 100 কোটি টাকার লোভী এক পিশাচ? আরিয়ানের মুখের সেই চতুর হাসি কি 3 বান্ধবীর আজীবনের বন্ধুত্বকে এক নিমিষে টুকরো টুকরো করে দেবে, নাকি এই খেলার পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো মাস্টার মাইন্ড? মেঘলার ল্যাপটপের স্ক্রিনে ভাসতে থাকা ডিজিটাল হুইলের লেখাগুলো যেন অনন্যা, রাইসা আর মেঘলার চোখের সামনে এক অন্ধকার পর্দা টেনে দিল। পুরো ঘর জুড়ে এক দম বন্ধ করার নীরবতা। আরিয়ান এতক্ষণ যে অপরাধবোধের নাটক করছিল, তা এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। সে সোফায় হেলান দিয়ে বসল, তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালালো। শান্তভাবে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ল সে। রাইসা আরিয়ানের এই রূপ দেখে চিৎকার করে উঠল, আরিয়ান, মুখ খোলো, মেঘলা যা বলছে তা কি সত্যি? তুমি আমাদের 3 জনকে ভালোবেসে নয়, টাকার জন্য এই বাসর ঘরের ফাঁদ পেতেছ? আরিয়ান মুচকি হাসল। সেই হাসিতে কোনো চেনা প্রেমিক আরিয়ান ছিল না, ছিল এক ঠান্ডা মাথার খেলোয়াড়। সে বলল, মেঘলা, তোর আইটি ব্রেনকে স্যালিউট জানাতেই হয়। তুই পাসওয়ার্ডটা ঠিকই ক্র্যাক করেছিস, কিন্তু তুই মুদ্রার একটা পিঠ দেখেছিস, ও পিঠটা এখনও দেখিসনি। অনন্যা তার ব্যান্ডেজ করা কাঁধটা ধরে দেয়ালের ভর দিয়ে দাঁড়িয়েছিল। সে কান্না ভেজা গলায় বলল, তুমি আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে আমাকে বিয়ে করনি আরিয়ান? সবটাই নাটক। নাটক তো বটেই, তবে চিত্রনাট্যটা আমার একার নয় অনন্যা। আরিয়ান সিগারেটের ছাই ট্যাস্ট্রেতে ঝেড়ে বলল, তোদের কি আসলেই মনে হয় আমার মা 100 কোটি টাকার সম্পত্তি চ্যারিটি থেকে বাঁচানোর জন্য এমন অদ্ভুত শর্ত দেবেন? তোদের কি মনে হয় একজন মা তার ছেলের জন্য 3 জন বউয়ের বাসরঘর সাজানোর উইল করে যাবেন? 3 বান্ধবী একে অপরের দিকে তাকালো। আরিয়ানের কথার যুক্তি তারা এড়াতে পারল না।
আরিয়ান উঠে দাঁড়িয়ে মেঘলার ল্যাপটপের দিকে এগিয়ে গেল। সে কিবোর্ডে কয়েকটা কি প্রেস করতেই স্ক্রিনে একটা পুরনো ভিডিও ফাইল ওপেন হলো। ভিডিওতে দেখা যাচ্ছে আরিয়ানের মা হসপিটালের বেডে শুয়ে আছেন, আর তার পাশে বসে আছে অন্য একজন চেনা মানুষ। সেই মানুষটি আর কেউ নয়, রাইসার বাবা, যিনি শহরের একজন নামকরা ব্যবসায়ী। ভিডিওটা শেষ হতেই রাইসার পায়ের তলা মাটি সরে গেল। সে থরথর করে কাঁপতে কাঁপতে পেছনের দিকে পিছিয়ে গেল। অনন্যা আর মেঘলা এক তীব্র ক্ষোভ আর বিস্ময় নিয়ে রাইসার দিকে তাকালো। মেঘলা বলল, তার মানে আরিয়ান একা অপরাধী নয়? রাইসা, তোর বাবা আমাদের 3 বান্ধবীর আবেগকে 100 কোটি টাকার জুয়া খেলায় রূপান্তর করেছে, আর তুই কি সব জানতিস? না, খোদার কসম আমি কিচ্ছু জানতাম না। রাইসা মেঝেতে বসে পড়ে কাঁদতে লাগল। আমি আরিয়ানকে সত্যি ভালোবেসেছিলাম। আমার বাবা যে আরিয়ানকে এভাবে ব্ল্যাকমেল করে এই উইলে সই করিয়েছে তা আমি জানতাম না। আরিয়ান রাইসার সামনে এসে হাঁটু গেড়ে বসল। সে রাইসার চোখের জল মুছে দিয়ে বলল, আমি জানি তুই জানতিস না রাইসা। তোর বাবা আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি তোদের 3 জনকে এক ছাদের নিচে এনে এই উইল সাকসেসফুল না করি তবে সে আমার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দেবে। অনন্যাকে কাল রাতে যে লোকটা আঘাত করেছে সে কোনো ভাড়াটে গুন্ডা ছিল না, সে ছিল তোর বাবার লোক। সে এসেছিল ড্রাইভটা চুরি করতে, যাতে উইলের আসল সত্যিটা কোনোদিন তোদের সামনে না আসে। গল্পের এই নতুন টুইস্ট 3 বান্ধবীর সম্পর্ককে এক অদ্ভুত মোড়ে এনে দাঁড় করালো। অনন্যা বুঝতে পারল আরিয়ান সম্পূর্ণ পরিস্থিতির শিকার। সে আরিয়ানের কাছে গিয়ে তার হাতটা ধরল। অনন্যা বলল, আরিয়ান, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমরা কি করব? রাইসার বাবার এই ভয়ঙ্কর চাল থেকে আমরা কিভাবে বাঁচব? আরিয়ান অনন্যাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। অনন্যার কাঁধের আঘাতের জায়গায় আলতো করে হাত রেখে আরিয়ান বলল, তোরা 3 জন যদি এক থাকিস তবে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আমি তোদের 3 জনকে এক ছাদের নিচে এনেছিলাম হয়তো বাধ্য হয়ে, কিন্তু এই কয়েকটা দিনে তোদের প্রতি আমার যে ভালোবাসা তা বিন্দুমাত্র মিথ্যে নয়। মেঘলা ল্যাপটপটা বন্ধ করে দিল। তার চোখে এখন এক নতুন প্রতীক গাড়ালো। সে আরিয়ান আর তার 3 বান্ধবীর দিকে তাকিয়ে বলল, টাকা আর ক্ষমতার জোরে রাইসার বাবা আমাদের জীবন নিয়ে খেলেছে। এবার খেলার চাল আমরা বদলাবো। আরিয়ান, তুমি আমাদের 3 জনের স্বামী যেমন সত্যি, তেমনি আমরা 3 বান্ধবী যে এক আত্মা সেটাও সত্যি। আমরা রাইসার বাবার এই উইলের খেলা দিয়েই তাকে ধ্বংস করব। সেই রাতে 4 জন মিলে ড্রয়িং রুমে এক নতুন ব্লুপ্রিন্ট তৈরি করল। কিন্তু রাত যখন গভীর হল তখন আরিয়ান একা বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঝুম বৃষ্টির পর আকাশ এখন পরিষ্কার, চাঁদের আলো চারপাশটা আলো করে রেখেছে। ঠিক তখনই মেঘলাও বারান্দায় এলো। আরিয়ান মেঘলার দিকে তাকিয়ে একটা মলিন হাসল। মেঘলা আরিয়ানের শর্টের বোতামে হাত রেখে আরিয়ানের খুব কাছে এসে দাঁড়ালো। তাদের মাঝখানের দূরত্বটা ঘুমে উধাও হয়ে গেল। মেঘলা আরিয়ানের শর্টের বোতামে হাত রেখে আরিয়ান বলল, আরিয়ান, তুমি আজ অনন্যা আর রাইসাকে সান্ত্বনা দিয়েছ, কিন্তু আমার ভেতরের যে ঝড় তা শান্ত করার দায়িত্ব কার? আরিয়ান মেঘলার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। মেঘলার চোখের দিকে তাকিয়ে আরিয়ান ফিসফিস করে বলল, তুই তো আমার সবচেয়ে বুদ্ধিমান বউ মেঘলা। তোর এই তীক্ষ্ণ চোখ আর ধারালো বুদ্ধিই তো আমাকে বাঁচিয়ে রেখেছে। আরিয়ান মেঘলার ঠোঁটে এক তীব্র গভীর চুম্বন এঁকে দিল। চাঁদের আলোয় তাদের এই গোপন রোম্যান্স যেন এক নতুন যুদ্ধের ঘোষণা দিল। কিন্তু তারা কেউই জানত না যে ড্রয়িং রুমের কোনায় রাখা একটা ফুলদানির ভেতরে একটা গোপন স্পাই ক্যামেরা তখনও সচল ছিল, আর ওপাশ থেকে কেউ একজন তাদের প্রতিটি মুহূর্ত লাইভ দেখছিল। যে ঘরে প্রেম আর চক্রান্ত এক বিছানায় ঘুমায়, সেই ঘরের প্রতি কোণে ওত পেতে থাকে বিনাশ। আরিয়ান আর মেঘলার বারান্দার সেই গভীর চুম্বন যখন অন্য কারোর স্ক্রিনে লাইভ ভেসে উঠছে, তখন তারা কি জানত তাদের তৈরি করা নতুন চালের আগেই প্রতিপক্ষ জাল দিয়ে রেখেছে? বারান্দায় চাঁদের আলো আর ঝিরিঝিরি বাতাসের মাঝে আরিয়ান আর মেঘলার সেই তীব্র রোমান্টিক মুহূর্তটি যখন শেষ হল, তখনও মেঘলার বুকের কাঁপন থামেনি। আরিয়ানের বুকে মাথা রেখে সে এক অদ্ভুত শান্তি পাচ্ছিল, কিন্তু এই শান্তির আয়ু যে মাত্র কয়েক মিনিট তা তারা কেউই ধারণা করতে পারেনি। আরিয়ান মেঘলার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, চল মেঘলা, ভেতরে চল। অনন্যা আর রাইসা হয়তো ঘুমে, আমাদেরও এখন বিশ্রাম নেওয়া দরকার। কাল সকাল থেকেই আমাদের নতুন লড়াই শুরু। তারা দুজন যখন ড্রয়িং রুম পার হয়ে নিজের নিজের ঘরের দিকে যাচ্ছিল,
তখন মেঘলার তীক্ষ্ণ আইটি ব্রেন হঠাৎ একটা অদ্ভুত বিষয় খেয়াল করল। ড্রয়িং রুমের কোণার টেবিলের উপর রাখা কাঁচের ফুলদানিটার গায়ে একটা ছোট্ট লাল আলো প্রতি 2 সেকেন্ড পরপর জ্বলছে আর নিভছে। খুব সাধারণ চোখে দেখলে মনে হবে ওটা কোনো রিফ্লেকশন, কিন্তু মেঘলা ভালো করেই জানে ওটা কি। আরিয়ান, 1 মিনিট। মেঘলা ফিসফিস করে আরিয়ানের হাত চেপে ধরল। আরিয়ান ভ্রু কুঁচকে তাকালো। কি হলো? মেঘলা আঙুল দিয়ে ফুলদানিটা দেখালো। সে ধীর পায়ে এগিয়ে গেল এবং ফুলদানির ভেতরে হাত দিয়ে প্লাস্টিকের নকল ফুলের মাঝখান থেকে একটা অতি ক্ষুদ্র হাই ডেফিনেশন স্পাই ক্যামেরা বের করে আনল। ক্যামেরাটা সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমে কোনো রিমোট সার্ভারে ডেটা পাঠাচ্ছে। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। তার মানে আমাদের প্রতিটি কথা, আমাদের প্রতিটি রোমান্টিক মুহূর্ত কেউ একজন লাইভ দেখছে। কিন্তু এই ক্যামেরা এখানে বসালো কে? এই ফ্ল্যাটে তো আমরা ছাড়া আর কেউ আসেনি। মেঘলা ক্যামেরাটার লেন্সের দিকে তাকিয়ে 1 মুহূর্ত ভাবল। তারপর ক্যামেরার ব্যাটারিটা খুলে ওটা নিষ্ক্রিয় করে দিল। সে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, এই ফ্ল্যাটের চাবি আমাদের 4 জন ছাড়া আর কার কাছে ছিল আরিয়ান? তুমি যখন ফ্ল্যাটটা বুক করেছিলে তখন বুকিং এজেন্সির মাধ্যমে রাইসার বাবার কাছে এই চাবি যাওয়া অসম্ভব কিছু নয়। ঠিক তখনই রাইসার ঘাড়ের দরজা খুলে গেল। রাইসা চোখ মুছতে মুছতে বের হয়ে এলো। তার পরনে একটা ঢিলে ঢালা সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলো। সে মেঘলা আর আরিয়ানকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তোরা এত রাতে এখানে কি করছিস? কোনো নতুন সমস্যা হয়েছে? আরিয়ান হাতের স্পাই ক্যামেরাটা রাইসাকে দেখালো। রাইসা ক্যামেরাটা দেখেই মুখ চেপে ধরল। বাবা এই কাজ করেছে? সে আমার প্রাইভেসি নিয়েও এভাবে খেলতে পারল? আমি ওর মেয়ে। রাইসা মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। তার মনে হচ্ছিল তার নিজের ভালোবাসার সম্পর্কটাই আজ তাকে তার পরিবারের সামনে নগ্ন করে দিয়েছে। আরিয়ান রাইসার সামনে গিয়ে বসল। সে রাইসাকে টেনে নিজের বুকের কাছে নিয়ে এলো। রাইসার কান্না ভেজা মুখটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল, রাইসা শান্ত হ। তোর বাবা তোকে ভালোবাসে না, ও শুধু ভালোবাসে ক্ষমতা। কিন্তু আমি তোকে ভালোবাসি। এই ক্যামেরা দিয়ে ও আমাদের ভাঙতে চেয়েছিল, কিন্তু আমরা ভাঙব না। রাইসা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে কাটতে লাগল। সেই রাতেই অনন্যাও ঘর থেকে বের হয়ে এলো। তার কাঁধের ব্যান্ডেজটা তখনও বাঁধা। 4 জন মিলে ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসল। ঘরের ভেতরের পরিবেশ এখন আর শুধু রোমান্টিক বা থ্রিলিং নয়, এটা এখন টিকে থাকার লড়াই। অনন্যা বলল, রাইসার বাবা যদি আমাদের সবকিছু জেনেই যায়, তবে সে তো যে কোনো মুহূর্তে পুলিশ বা মিডিয়া নিয়ে আমাদের এই বাসায় হানা দিতে পারে। 3 বান্ধবীর এক স্বামী, এই হেডলাইন যদি কাল পেপারে ওঠে, আমরা সমাজে মুখ দেখাবো কিভাবে? মেঘলা ঠোঁটের কোণে এক চতুর হাসি ফুটিয়ে বলল, সে এটাই চায় অনন্যা। সে চায় আমরা ভয়ে আরিয়ানকে ছেড়ে চলে যাই, যাতে 100 কোটি টাকার প্রপার্টি চ্যারিটির নামে হয়ে যায়, আর সে চ্যারিটি ট্রাস্টি হিসেবে পুরো টাকাটা নিজের পকেটে পুরতে পারে। কিন্তু সে একটা জিনিস ভুলে গেছে, এই বাড়ির আইটি নেটওয়ার্ক আমার নিয়ন্ত্রণে। মেঘলা দ্রুত তার ল্যাপটপ অন করল। সে যে স্পাই ক্যামেরাটা উদ্ধার করেছিল সেটার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ব্যাক ট্রেসিং শুরু করল। মাত্র 8 ঘন্টার মাথায় মেঘলা স্ক্রিনের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, পেয়ে গেছি! এই ক্যামেরার লাইভ ফিড রাইসার বাবার ফোনে যাচ্ছিল না, এটা যাচ্ছিল অন্য একটা আইপিতে, যা ঢাকার একটা নামী 5 তারা হোটেলের রুম নাম্বার 405-এ রেজিস্টার্ড। আরিয়ান চমকে উঠল। রুম 405? ওটা তো সেই হোটেল যেখানে আমাদের বাসর রাত হয়েছিল, আর ওই রুমটা তো সাজিদের প্রিয় রুম ছিল। রাইসা চোখ বড় বড় করে বলল, তার মানে সাজিদ সত্যিই বেঁচে আছে? বাবা আর সাজিদ দুজনে মিলে আমাদের সাথে এই খেলাটা খেলছে। মেঘলা ল্যাপটপ বন্ধ করে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান, আজ রাতেই আমাদের ওই হোটেলে যেতে হবে। রাইসার বাবা আর সাজিদ যদি এক হয়ে থাকে, তবে তাদের আসল ডিলটা ওই হোটেলেই হচ্ছে। অনন্যা আর রাইসা এই বাসায় থাকবে, দরজার লক ভেতর থেকে বন্ধ থাকবে। আমি আর আরিয়ান যাব। অনন্যা আরিয়ানের হাতটা শক্ত করে ধরল। তুমি সাবধানে থেকো আরিয়ান, আমার মন বলছে ওখানে বড় কোনো বিপদ অপেক্ষা করছে। আরিয়ান অনন্যার কপালে একটা বিদায়ী চুমু খেয়ে বলল, তোরা ঘরের ভেতর সাবধানে থাকিস। রাত তখন ভোর 4টে, বাইরে হালকা কুয়াশা আর অন্ধকার। আরিয়ান আর মেঘলা একটা কালো রঙের গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল। আরিয়ান গাড়ি চালাচ্ছে আর মেঘলা পাশে বসে ল্যাপটপে হোটেলের সিসিটিভি ক্যামেরা হ্যাক করার চেষ্টা করছে। গাড়ি চালাতে চালাতে আরিয়ান এক হাত দিয়ে মেঘলার হাতটা ধরল। সে বলল, মেঘলা, যদি আজ রাতে আমার কিছু হয়ে যায়, তবে অনন্যা আর রাইসাকে দেখার দায়িত্ব তোর। মেঘলা আরিয়ানের হাতের উপর নিজের চাপ বাড়িয়ে দিয়ে বলল, কিচ্ছু হবে না তোমার, আর যদি কিছু হয় তবে যমরাজের কাছ থেকে তোমাকে কেড়ে আনার ক্ষমতা এই মেঘলার আছে। তাদের এই সংক্ষিপ্ত কিন্তু তীব্র রোমান্টিক সংলাপের মাঝেই গাড়িটি গিয়ে পৌঁছালো হোটেলের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে। তারা যখন লিফটে করে 4 তলায় উঠল, তখন পুরো করিডোর জনমানবহীন। রুম নাম্বার 405-এর সামনে এসে আরিয়ান পকেট থেকে একটা মাস্টার কি বের করল, যা সে হোটেলের এক চেনা কর্মচারীর কাছ থেকে চড়া দামে সংগ্রহ করেছে।
আরিয়ান খুব সাবধানে চাবিটা লকে ঘোরালো। ক্লিক করে একটা শব্দ হতেই দরজাটা সামান্য খুলে গেল। ভেতরের ঘরটা সম্পূর্ণ অন্ধকার, শুধু একটা ল্যাপটপের স্ক্রিনের আলো জ্বলছে। আরিয়ান আর মেঘলা পা টিপে টিপে ঘরের ভেতর ঢুকল, কিন্তু তারা বিছানার কাছে যেতেই ঘরের সব আলো একসাথে জ্বলে উঠল। পেছন থেকে একটা হাততালি দেওয়ার শব্দ শোনা গেল। আরিয়ান আর মেঘলা ঘুরে তাকাতেই দেখল সোফায় বসে আছে রেইনকোট পরা সেই লোকটা, যার হাতে একটা রিভলভার সরাসরি আরিয়ানের বুক লক্ষ্য করে তাক করা। আর তার পাশেই চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে রাইসার বাবা, যার মুখ রক্তে ভেসে যাচ্ছে। রেইনকোট পরা লোকটা নিজের মুখের মাস্কটা সরালো। সে সাজিদ নয়, সে এমন একজন মানুষ যাকে দেখে মেঘলার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। যার চোখের ইশারায় 3 বান্ধবী এক বিছানা ভাগ করতে রাজি হয়েছিল, সেই আরিয়ানের জীবনের সবচেয়ে বড় সত্যটি যখন সামনে এলো, তখন পায়ের তলার মাটি আর মাটি রইল না। রেইনকোটের আড়ালে লুকিয়ে থাকা সেই চেনা মুখটি আসলে কার? রুম নাম্বার 405-এর তীব্র নিয়ন আলোয় আরিয়ান আর মেঘলা যখন সেই রেইনকোট পরা লোকটার দিকে তাকালো, তখন মেঘলার মনে হলো তার চারপাশের বাতাস বন্ধ হয়ে আসছে। লোকটা তার মুখের মাস্কটা পুরোপুরি সরিয়ে একটা কুৎসিত হাসি দিল। সে সাজিদ নয়, সে আর কেউ নয়, সে হলো অনন্যার আপন বড় ভাই অয়ন, যাকে সবাই জানত গত 2 বছর ধরে লন্ডনে ব্যবসা করছে। অয়ন ভাইয়া! মেঘলার গলা দিয়ে বিস্ময়ের এক আর্তনাদ বের হলো। তুমি এখানে? আর রাইসার বাবার এই অবস্থা তুমি করেছ? চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রাইসার বাবা অর্ধচেতন অবস্থায় গুঙাচ্ছিলেন, তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অয়ন হাতের রিভলভারটা আরিয়ানের কপালে ঠেকিয়ে বলল, হ্যাঁ মেঘলা, আমি। অবাক হচ্ছ? ভাবছ লন্ডনে থাকা অনন্যার বড় ভাই কিভাবে ঢাকার এই নোংরা খেলার মাস্টারমাইন্ড হল? আরিয়ান শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু তার চোখের কোণের রোগগুলো রাগে কাঁপছিল। সে বলল, অয়ন, তুমি তোমার নিজের বোন অনন্যার জীবন নিয়ে এই খেলাটা খেললে? ও তো আমাকে ভালোবাসত, তুমি ওকে এই বিপদের মুখে ঠেলে দিলে। চুপ কর আরিয়ান! অয়ন চিৎকার করে উঠল, ভালোবাসা? এই দুনিয়ায় টাকার চেয়ে বড় কোনো ভালোবাসা নেই। তোরা ভাবছিস এই 100 কোটি টাকার উইলের আইডিয়া রাইসার বাবার? না, এই আইডিয়াটা আমার ছিল। রাইসার বাবাকে আমিই বাধ্য করেছিলাম এই উইলটা বানাতে, কারণ আমি জানতাম আরিয়ানকে যদি এক ছাদের নিচে এই 3 বান্ধবীর সাথে আটকে রাখা যায়, তবে তোদের ভেতর কামড়াকামড়ি শুরু হবেই, আর তোরা আলাদা হওয়া মাত্রই চ্যারিটির আড়ালে থাকা আমার ডামি অ্যাকাউন্টে ওই 100 কোটি টাকা ট্রান্সফার হয়ে যাবে। মেঘলা এক পা এগিয়ে গিয়ে বলল, কিন্তু অয়ন ভাইয়া, কাল রাতে তুমি নিজেই অনন্যাকে ছুরি মারলে কেন? তোমার নিজের বোন। অয়ন একটা অট্টহাসি দিল, হালকা একটু স্ক্র্যাচ করেছি মাত্র, ওটা না করলে কি তোরা ভয় পেতিস? আরিয়ান কি তোদের এক ছাদের নিচে ধরে রাখতে পারত? কিন্তু আমার সব প্ল্যান ভেস্তে দিলি তুই মেঘলা। তোর এই আইটি ব্রেন দিয়ে তুই স্পাই ক্যামেরা খুঁজে বের করলি, আবার আমার আইপিও ট্র্যাক করে ফেললি। অয়ন রিভলভারের সেফটি লকটা ক্লিক করে মুক্ত করল। তাই আজ রাতেই এই খেলার শেষ হবে। আরিয়ান আর মেঘলা, তোরা দুজন আজ এই হোটেল রুম থেকে জীবিত ফিরবি না। কাল সকালে পেপারে খবর আসবে রাইসার বাবার সাথে আরিয়ানের কোনো পুরনো শত্রুতা ছিল, তাই আরিয়ান আর মেঘলা মিলে ওকে খুন করে নিজেরাও সুইসাইড করেছে। চমৎকার স্ক্রিপ্ট, তাই না? ঠিক এই চরম মুহূর্তটিতে আরিয়ানের মুখের অববয় পুরোপুরি বদলে গেল। এতক্ষণ যে আরিয়ানকে অসহায় লাগছিল, সে হঠাৎ করেই হাসতে শুরু করল। সেই হাসি দেখে অয়ন কিছুটা থমকে গেল। হাসছিস কেন আরিয়ান? মরার আগে পাগল হয়ে গেলি? অয়ন গর্জে উঠল। আরিয়ান মেঘলার দিকে তাকালো। মেঘলা আরিয়ানের চোখের ভাষা বুঝতে পারল। আরিয়ান অয়নের দিকে তাকিয়ে বলল, অয়ন, তুই ভুলে গেছিস যে তুই যার মুখোমুখি দাঁড়িয়ে আছিস সে একাই 3 জন তুখর নারীকে সামলায়। আমাদের এই 4 দেওয়ালের বুদ্ধি তোর এই একলা মাথার চেয়ে অনেক বেশি ধারালো। মানে? অয়ন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ হোটেলের রুমের সেন্ট্রাল এসির ভেন্ট থেকে এক তীব্র ধোঁয়া বের হতে শুরু করল। ওটা ছিল টিয়ার গ্যাস আর স্মোক বমের মিশ্রণ। মেঘলা চট করে তার পকেট থেকে একটা ছোট্ট রিমোট চেপে ধরেছিল, যা সে হোটেলের এসি সিস্টেম হ্যাক করে অন করেছিল। পুরো রুম 1 সেকেন্ডের মধ্যে অন্ধকারের মতো ধোঁয়ায় ঢেকে গেল। অয়ন চোখ মেলতে পারছিল না। সে অন্ধের মতো গুলি চালালো, ঠাস ঠাস, কিন্তু গুলিগুলো দেয়ালে গিয়ে লাগল। ধোঁয়ার মাঝেই আরিয়ান এক চিতা বাঘের মতো অয়নের ওপর ঝাঁপিয়ে পড়ল। অয়নের হাত থেকে রিভলভারটা ছিটকে মেঝেতে পড়ে গেল। আরিয়ান সজোরে একটা ঘুষি বসালো অয়নের চোয়ালে। অয়ন মেঝেতে আছড়ে পড়ল। মেঘলা ধোয়ার মাঝেই কাঁপতে কাঁপতে মেঝে থেকে রিভলভারটা কুড়িয়ে নিল এবং সরাসরি অয়নের দিকে তাক করল। আরিয়ান ততক্ষণে রাইসার বাঁধন খুলে দিয়েছে। ঠিক সেই সময় রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকল অনন্যা আর রাইসা। তাদের পেছনে পুলিশ বাহিনী।
অনন্যা তার বড় ভাইকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে অয়নের সামনে গিয়ে সজোরে একটা চড় মারল। অনন্যার চোখ দিয়ে তখন জল পড়ছে, কিন্তু সেই জলে ভাইয়ের জন্য কোনো দয়া ছিল না। অনন্যা বলল, টাকার জন্য তুই নিজের বোনকে বিক্রি করে দিতে চাইলি ভাইয়া? তুই ভেবেছিলিস তোর এই চক্রান্ত আমি জানব না? মেঘলা যখন বাসা থেকে বেরোচ্ছিল ও আমাকে সব বলে গিয়েছিল। আমি নিজেই পুলিশ ডেকে এনেছি। রাইসা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। রাইসার বাবা অনুশোচনায় আরিয়ানের হাত ধরে বললেন, আমাকে মাফ করে দাও আরিয়ান, আমি অয়নের ব্ল্যাকমেইলের শিকার হয়ে তোমাদের জীবনটা নরক বানিয়েছিলাম। পুলিশ অয়নকে হাতকড়ি পরিয়ে নিয়ে গেল। হোটেল রুমের ধোঁয়া আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছিল। সকাল 6টা। হোটেলের ছাদ বা রুফটপে এসে দাঁড়ালো আরিয়ান, অনন্যা, রাইসা আর মেঘলা। ভোরের প্রথম আলো তাদের 4 জনের মুখের ওপর এসে পড়েছে। গত কয়েকদিনের তীব্র ঝড়, বাসরঘরের সেই অদ্ভুত চুক্তি, ব্ল্যাকমেইল আর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, সব মিলিয়ে তারা আজ ক্লান্ত, কিন্তু আজ তারা মুক্ত। অনন্যা আরিয়ানের এক হাত ধরল, রাইসা ধরল অন্য হাত, আর মেঘলা আরিয়ানের পেছনে এসে তার পিঠে নিজের মাথাটা রাখল। 3 বান্ধবীর এই স্পর্শ আরিয়ানকে এক পরম পূর্ণতা দিল। আরিয়ান 3 জনের দিকে তাকিয়ে বলল, উইলের সেই 100 কোটি টাকা আজ থেকে চ্যারিটিতেই চলে যাবে। আমি ওই টাকার একটা পয়সাও ছোব না। তোরা কি এই গরিব আরিয়ানকে নিয়ে এক ছাদের নিচে থাকতে পারবি এবার, কোনো চুক্তি ছাড়া, কোনো ভয় ছাড়া? অনন্যা হাসল, টাকা দিয়ে আমাদের কেনা যায়নি আরিয়ান, আমরা তো তোমার ওই খাঁটি ভালোবাসার প্রেমে পড়েছিলাম। রাইসা আরিয়ানের গালে একটা কামড় দিয়ে বলল, টাকা না থাক, প্রতিরাতে আমাদের 3 জনকে সামলানোর ক্ষমতা তো তোমার আছে নাকি? রাইসার এই চপল রোম্যান্টিক কথায় সবাই হেসে উঠল। মেঘলা আরিয়ানের কানের কাছে এসে ফিসফিস করে বলল, টাকা চলে গেছে ভালো হয়েছে, কিন্তু আজ রাতের প্রহরটা কিন্তু আমার আরিয়ান, কোনো ফাঁকি চলবে না। আরিয়ান মেঘলাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, আর 2 হাত দিয়ে অনন্যা আর রাইসাকে জড়িয়ে ধরল। ভোরের আলোয় 4 জন মানুষের এক অদ্ভুত, নিষিদ্ধ কিন্তু তীব্র ভালোবাসার এক নতুন সকাল শুরু হলো। টাকা পয়সা, চক্রান্ত আর উইলের খেলা তো শেষ হলো, কিন্তু 4 দেয়ালের ভেতরের আসল সংসারটা কি এতই সহজ? 3 বান্ধবী যখন এক ছাদের নিচে কোনো চুক্তি ছাড়া শুধু ভালোবাসার টানে একজন পুরুষের মুখোমুখি দাঁড়ায়, তখন প্রতিটি রাতের অধিকার নিয়ে কি শুরু হয় এক নতুন মনস্তাত্ত্বিক যুদ্ধ। হোটেলের সেই রক্তক্ষয়ী ও ভয়ঙ্কর রাতের পর কেটে গেছে পুরো একটা সপ্তাহ। অয়ন এখন পুলিশের হেফাজতে নিজের অপরাধের শাস্তি গুনছাপ, আর রাইসার বাবা নিজের ভুল বুঝতে পেরে শহরের বাইরে এক আশ্রমে গিয়ে শান্তিতে দিন কাটাচ্ছেন। সেই 100 কোটি টাকার মোহময় জাল থেকে আরিয়ান নিজেকে সম্পূর্ণ মুক্ত করে নিয়েছে। প্রপার্টি চ্যারিটিতে চলে গেছে ঠিকই, কিন্তু আরিয়ানের বুকের ভেতর এখন যে প্রপার্টি জমা আছে তার মূল্য ওই 100 কোটি টাকার চেয়েও অনেক বেশি। সেটা হলো অনন্যা, রাইসা আর মেঘলার খাঁটি ভালোবাসা। তারা 4 জন মিলে ঢাকার সেই পুরনো ফ্ল্যাটটি ছেড়ে দেয়। আরিয়ান নিজের জমানো টাকায় শহরের এক কোণে একটি সুন্দর ছিমছাম দোতলা ডুপ্লেক্স বাড়ি ভাড়া নিয়েছে। বাড়ির চারপাশে চমৎকার বাগান, আর দোতলার বারান্দা থেকে রাতের আকাশটা অপূর্ব দেখায়। বাইরের দুনিয়ার কাছে তারা এখনও এক অদ্ভুত সমীকরণেই চিনে, অনন্যা আরিয়ানের অফিসিয়াল স্ত্রী, আর রাইসা ও মেঘলা তার পরমাত্মীয়। কিন্তু এই ডুপ্লেক্স বাড়ির মেন গেটটা যখন রাত 8টায় বন্ধ হয়ে যায়, তখন ভেতরে শুরু হয় এক অন্য রকম স্বর্গ। আজ নতুন বাড়ির প্রথম অফিসিয়াল ডিনার। রান্নার দায়িত্ব আজ অনন্যা আর রাইসার কাঁধে। রান্নাঘর থেকে মাংসের ঝোল আর গরম পোলাওয়ের সুবাস ভেসে আসছে। আরিয়ান ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে তার নতুন ই-লার্নিং স্টার্টআপের কাজ করছিল। মায়ের ইচ্ছে আর নিজের সততা নিয়ে সে আবার নতুন করে ক্যারিয়ার শুরু করেছে। ঠিক তখনই মেঘলা উপর থেকে নেমে এলো। তার পরনে একটা বেগুনি রঙের সুতির শাড়ি, চুলে আলতো খোপা আর কপালে একটা ছোট্ট কালো টিপ। সে ধীর পায়ে আরিয়ানের সোফার পেছনে এসে দাঁড়ালো। আরিয়ানের ল্যাপটপের স্ক্রিনের ওপর নিজের চিবুকটা ঠেকিয়ে সে ফিসফিস করে বলল, উইলের টাকা চলে গেছে বলে আরিয়ানের কাজের প্রতি মনোযোগ কি একটু বেশিই বেড়ে গেল? ল্যাপটপটা বন্ধ করো আরিয়ান, আজ সারাদিন তুমি আমাদের দিকে একবারও তাকাওনি। আরিয়ান ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে ঘুরে বসল। সে মেঘলার কোমরে হাত দিয়ে তাকে টেনে নিজের কোলের ওপর বসিয়ে নিল। মেঘলার শাড়ির সুবাস আর তার শরীরের ওম আরিয়ানকে এক মুহূর্তে চাঙা করে তুলল। আরিয়ান মেঘলার গালের কালো টিপটায় নিজের আঙুল ছোঁয়াতে ছোঁয়াতে বলল,
তোদের মতো 3 জন রূপবতী বউ যার ঘরে থাকে সে কি কাজ করে শান্তিতে থাকতে পারে? আমি তো ভয়ে ল্যাপটপে মুখ গুজে থাকি, কখন তোরা 3 জন মিলে আমাকে ছিঁড়ে খাস। মেঘলা খিলখিল করে হেসে উঠল। সে আরিয়ানের গলার টাইটা হালকা টেনে ধরে তার চোখের দিকে তাকিয়ে বলল, ভয় পাওয়ার নাটক করো না আরিয়ান, আজ রাতে কিন্তু আমাদের পুরনো হিসেব চুকানোর কথা। হোটেলে যাওয়ার আগে তুমি আমাকে কি কথা দিয়েছিলে মনে আছে? ঠিক তখনই রান্নাঘর থেকে বেলুন হাতে বের হয়ে এলো রাইসা। রাইসার পরনে একটা সাধারণ 3 পিস, কিন্তু তার মায়াবী চেহারার চপলতা এখনও কমেনি। সে মেঘলা আর আরিয়ানকে ওভাবে ঘনিষ্ঠ অবস্থায় দেখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। কৃত্রিম রাগ দেখিয়ে সে বলল, ওরে আমার রোম্যান্টিক জোড়ারে, আমরা ওদেরকে গরমে পুড়ে মরে যাচ্ছি, আর এখানে মেঘলা একাই আরিয়ানকে নিজের সম্পত্তি বানিয়ে বসে আছে। অনন্যা, জলদি আয়, দেখ তোর বরের কাণ্ড। অনন্যা একটা বড় বাটিতে গরম পোলাও নিয়ে ডাইনিং টেবিলের দিকে আসছিল। সে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসল। অনন্যার কাঁধের ক্ষতটা এখন অনেকটাই শুকিয়ে গেছে, তবে এখনও একটু টান লাগে। সে বলল, রাইসা, মেঘলাকে আজ ডিস্টার্ব করিস না। মেয়েটা আমাদের বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিল। আজ রাতের প্রহরটা ও ডিজার্ভ করে। এই পরিমকতা দেখে আরিয়ানের বুকটা এক অদ্ভুত শ্রদ্ধায় ভরে গেল। আরিয়ান মেঘলাকে কোল থেকে নামিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে অনন্যার কাছে গিয়ে সে বাটিটা ডাইনিং টেবিলের উপর রাখল এবং অনন্যার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। অনন্যার চোখের দিকে তাকিয়ে আরিয়ান নরম গলায় বলল, তোর কাঁধের ব্যথাটা এখন কেমন আছে অনন্যা? আজ খুব বেশি খাটাখাটনি করে ফেলেছিস। অনন্যা আরিয়ানের বুকের ওপর নিজের মাথাটা আলতো করে রাখল। সে বলল, তোমার বুকে যখন মাথা রাখি আরিয়ান, তখন দুনিয়ার কোনো ব্যথা আমার গায়ে লাগে না। আরিয়ান অনন্যার কপালে একটা গভীর ভালোবাসার চুম্বন এঁকে দিল। পাশ থেকে রাইসা মুখ গোমরা করে বলল, হুহ, সবার ভাগেই ভালোবাসা জুটল, শুধু মাঝখান থেকে আমিই আজ অবহেলিত প্রেমিক সেজে রইলাম। আরিয়ান এক হাত বাড়িয়ে রাইসাকে টেনে নিজের বুকের অন্য পাশে নিয়ে এলো। এক পাশে অনন্যা, অন্য পাশে রাইসা, আর সামনে দাঁড়িয়ে মেঘলা। আরিয়ান হাসতে হাসতে বলল, রাইসা, তোকে অবহেলা করার সাহস এই আরিয়ানের কোনো জন্মে হবে না। তোরা 3 জনই আমার জীবনের অক্সিজেন, একজন না থাকলে আমি মরে যাব। সেই রাতের ডিনারটা ছিল তাদের জীবনের অন্যতম সেরা মুহূর্ত। কোনো ভয় নেই, কোনো ব্ল্যাকমেলারের আতঙ্ক নেই, কোনো টাকার লোভ নেই। 4 জন মানুষ শুধু একে অপরের সান্নিধ্য উপভোগ করছিল। তারা একসাথে গল্প করল, হাসল, পুরনো স্কুল কলেজের দিনগুলোর স্মৃতি রোমন্থন করল। 3 বান্ধবী যেভাবে আগে একে অপরের চুল টেনে ঝগড়া করত, আজও আরিয়ানকে নিয়ে তাদের মাঝে হালকা মিষ্টি কোন্দল লেগেই রইল। রাত তখন 11:30। অনন্যা আর রাইসা ডাইনিং টেবিল পরিষ্কার করে নিজেদের ঘরের দিকে চলে গেল। চুক্তি ভেঙে যাওয়ার পর তারা এখন আর নিয়ম করে দিন ভাগ করে না। তারা আরিয়ানকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আরিয়ান যখন যার কাছে যেতে চায় সেভাবেই ঘর সাজানো হয়। আজকের রাতটা মেঘলার। মেঘলা তার ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। রাতের ঠান্ডা হাওয়া তার শাড়ির আঁচল উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আকাশ জুড়ে আজ এক ফালি চাঁদ দেখা যাচ্ছে, যা চারপাশের বাগানটাকে মায়াবী আলোয় ভরিয়ে দিয়েছে। আরিয়ান ধীর পায়ে মেঘলার ঘরে ঢুকল এবং দরজাটা ভেতর থেকে লক করে দিল। লক হওয়ার শব্দ শুনে মেঘলা ঘুরে তাকাল। চাঁদের আলোয় মেঘলার মুখটা এক অপার্থিব সুন্দর লাগছিল। আরিয়ান এগিয়ে গিয়ে পেছন থেকে মেঘলাকে জড়িয়ে ধরল। তার 2 হাত মেঘলার পেটের ওপর শক্ত করে চেপে বসল। আরিয়ানের উষ্ণ ঠোঁট মেঘলার ঘাড়ে স্পর্শ করতেই মেঘলা চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তুমি এসেছো আরিয়ান? মেঘলার গলার স্বর আবেগে কাঁপছিল। তোকে কথা দিয়েছিলাম না মেঘলা, আজ রাতে আমি শুধু তোর আরিয়ান। আরিয়ান মেঘলাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। সে মেঘলার চোখের কোণে জমে থাকা এক ফোঁটা জল নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিল। তুই আমার জন্য অনেক কিছু করেছিস মেঘলা। যখন আমি একা ডার্ক ওয়েবের চক্রান্তে ফেসে যাচ্ছিলাম, তুই তোর বুদ্ধি দিয়ে আমাকে টেনে বের করেছিস। আমি তোকে কি করে দেব? মেঘলা আরিয়ানের ঠোঁটের ওপর নিজের হাত রেখে বলল, আমাকে কিচ্ছু দিতে হবে না আরিয়ান, আমি শুধু প্রতি রাতের এই এক চিলতে ছোঁয়া চাই। অনন্যা আর রাইসার পাশে তোমাকে দেখলে আমার হিংসে হয় না, কারণ আমি জানি তুমি আমাদের 3 জনকে আলাদা আলাদা অনুভূতি দিয়ে ভালোবাসো। আরিয়ান আর কোনো কথা বলল না। সে আলতো করে মেঘলাকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। চাঁদের আলো জানলা গলে বিছানার ওপর এসে পড়েছিল। সেই রাতে মেঘলা আর আরিয়ানের মিলন কোনো চুক্তির অংশ ছিল না, ওটা ছিল দুটি আত্মার এক গভীর ও তীব্র আদিম সমর্পণ। আরিয়ানের প্রতিটি ছোঁয়ায় মেঘলা যেন নিজের অস্তিত্ব নতুন করে খুঁজে পাচ্ছিল। ভালোবাসার এই তীব্রতা ঘরের 4 দেওয়াল পেরিয়ে যেন আকাশের চাঁদের গায়েও এক রোমান্টিক দাগ কেটে দিচ্ছিল। ভোর 5টা।
চারপাশটা তখনও আবছা অন্ধকার। আরিয়ান মেঘলাকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। মেঘলার মাথাটা আরিয়ানের চওড়া বাহুর ওপর রাখা। ঠিক তখনই ডুপ্লেক্স বাড়ির নিচের মেন গেটে কেউ যেন খুব জোরে জোরে ধাক্কা দিতে শুরু করল। ধরাম ধরাম ধরাম! সেই তীব্র শব্দে আরিয়ানের ঘুম ভেঙে গেল। সে ধরফর করে বিছানা ছেড়ে উঠল। পাশের ঘর থেকে অনন্যা আর রাইসাও আতঙ্কে বের হয়ে এলো। এত ভোরে কে দরজা ধাক্কাচ্ছে আরিয়ান? অনন্যার গলার স্বরে ভয়ের কাঁপন। আরিয়ান মেন দরজাটা খুলতেই বাইরের আলোয় দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চারজনের পায়ের তলার মাটি আবার সরে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক জীর্ণ শীর্ণ রক্তাক্ত মেয়ে। মেয়েটির চেহারা অবিকল মেঘলার মতো। মেয়েটি আরিয়ানের দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাসে বলল, আরিয়ান, আমাকে বাঁচাও। তোমার ঘরে যে মেয়েটি মেঘলা সেজে বসে আছে, ও মেঘলা নয়, ও আমার যমজ বোন মায়াবী। কথাটি শেষ করেই মেয়েটি আরিয়ানের পায়ের ওপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। আরিয়ান চমকে উঠে পেছনের দিকে তাকালো। যেখানে বেগুনি শাড়ি পরা সেই মেঘলা দাঁড়িয়ে আছে এক রহস্যময় কুৎসিত হাসি নিয়ে। যাকে এতদিন মেঘলা ভেবে বুকে টেনে নিয়েছিল আরিয়ান, সে কি আসলে এক বিষাক্ত মায়াবিনী? দরজার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আসল মেঘলা আর ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা ছদ্মবেশী বোন? ভালোবাসার এই চরম পরীক্ষায় আরিয়ান কিভাবে খুঁজে নেবে তার আসল প্রেমিকাকে? ভোরের সেই আবছা আলোয় ডুপ্লেক্স বাড়ির প্রবেশদ্বারটি এক রণক্ষেত্রে পরিণত হল। আরিয়ানের পায়ের কাছে রক্তাক্ত জীর্ণ পোশাকে শুয়ে আছে যে মেয়েটি, তার মুখ, চোখ, অবয়ব হুবহু মেঘলার মতো। আর সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে বেগুনি শাড়ি পরা সেই মেয়েটি, যাকে আরিয়ান এতক্ষণ নিজের স্ত্রী হিসাবে বুকে জড়িয়ে রেখেছিল। অনন্যা আর রাইসা আতঙ্কে একে অপরের হাত চেপে ধরল। রাইসা চিৎকার করে উঠল, এই কি কাণ্ড! একই চেহারার দুজন মানুষ! আরিয়ান, আমাদের মেঘলা কোনটা? সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখের সেই চতুর হাসিটা এবার আরও চওড়া হলো। সে ধীর পায়ে নিচে নেমে এলো। তার পরনে এখনও আরিয়ানের সাথে কাটানো রোম্যান্টিক রাতের সেই অবিন্যস্ত শাড়ি। সে আরিয়ানের খুব কাছে এসে দাঁড়িয়ে বলল, আরিয়ান, তুমি এই রক্তাক্ত মেয়েটার মিথ্যে কথা বিশ্বাস করছো? আমিই তোমার মেঘলা, যে আইটি ব্রেইন দিয়ে সাজিদের ফাইল হ্যাক করেছিল, যে অয়নের হাত থেকে তোমাকে বাঁচালো, সে আমি। ও নিশ্চয়ই অয়নের পাঠানো কোনো বহিরাগত, যে আমাদের ভাঙতে এসেছে। আরিয়ান এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। তার চোখ একবার পায়ের কাছে থাকা মেয়েটির দিকে গেল, আর একবার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। দুই মেঘলার এই দ্বন্দ্বে পুরো ঘরের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ আরিয়ান নিচে ঝুঁকে পড়ে মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত মেয়েটিকে কোলে তুলে নিল। তাকে সোফায় শুইয়ে দিয়ে অনন্যাকে বলল, অনন্যা, জলদি একটু জল নিয়ে আয়। রক্তাক্ত মেয়েটি কোনো মতে চোখ খুলল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে আরিয়ানের হাতটা খপ করে ধরে অত্যন্ত দুর্বল গলায় বলল, আরিয়ান, ও মায়াবী, আমার যমজ বোন। ছোটবেলায় ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অপরাধ জগতে জড়িয়ে পড়েছিল। অয়ন আর সাজিদ যখন আমাদের 100 কোটি টাকার উইলের কথা জানতে পারে, তখন ওরাই মায়াবীকে আমার জায়গায় পাঠায়। 1 মাস আগে ও আমাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে আমার পরিচয় ছিনিয়ে নেয়। ও আইটি এক্সপার্ট নয় আরিয়ান, অয়নের হ্যাকাররাই ওকে পেছন থেকে সাহায্য করছিল। ও তোমাকে ভালোবাসে না, ও এসেছে ওই 100 কোটি টাকা চ্যারিটি থেকে তুলে নিজেদের অ্যাকাউন্টে নিতে। মিথ্যে কথা! শাড়ি পরা মায়াবী চিৎকার করে উঠল এবং সোফার পাশে রাখা একটি ফুলদানি তুলে নিয়ে আসল মেঘলার মাথায় আঘাত করতে গেল। থামো মায়াবী! আরিয়ানের বজ্রকণ্ঠের চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। আরিয়ান এক হাত দিয়ে মায়াবীর হাতটা ধরে ফেলল এবং সজোরে ধাক্কা দিয়ে তাকে সোফায় ফেলে দিল। মায়াবী হতভম্ব হয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান, তুমি এই মেয়েটার কথা বিশ্বাস করলে? তুমি আমার সাথে রাত কাটালে, আর আজ আমাকেই চোর ভাবছ? আরিয়ান মায়াবীর দিকে তাকিয়ে এক করুণ হাসি হাসল। সে বলল, মায়াবী, তুমি রূপ নকল করতে পেরেছ, কিন্তু একজনের আত্মা আর শরীরের ভাষা কখনো নকল করা যায় না। আজ রাতে যখন আমি তোমাকে বারান্দায় জড়িয়ে ধরেছিলাম, তখনই আমার বুকের ভেতর একটা খটকা লেগেছিল, কারণ আমার মেঘলার শরীরের সুবাস, তার স্পর্শের সেই চেনা তীব্র অনুভূতি তোমার মাঝে ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমার মেঘলা ডান হাতি, কিন্তু তুমি আজ টেবিলে চামচ ধরছিলে, তখন বাম হাত ব্যবহার করছিলে। ভালোবাসার মানুষকে চিনতে আরিয়ানের কোনো উইলের কাগজের প্রয়োজন হয় না। আরিয়ানের এই কথা শুনে মায়াবীর মুখের সব রং উবে গেল। সে বুঝতে পারল তার নিখুঁত অভিনয় আরিয়ানের হৃদয়ের ভালোবাসার কাছে হেরে গেছে। সে পকেট থেকে একটা ছোট ছুরি বের করে আরিয়ানের দিকে ছুঁড়ে মারতে চাইল, কিন্তু ঠিক তখনই ঘরের দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকল।
আসল মেঘলা পালানোর আগেই পুলিশের কাছে একটা বেনামি মেসেজ পাঠিয়ে দিয়েছিল। পুলিশ মায়াবীকে গ্রেফতার করে নিয়ে গেল। যাওয়ার সময় মায়াবী আরিয়ানের দিকে তাকিয়ে বলল, টাকার জন্য এসেছিলাম আরিয়ান, কিন্তু এই কয়েকদিনে তোমার ওই তীব্র ভালোবাসার ছোঁয়া আমাকেও দুর্বল করে দিয়েছিল, তাই হয়তো আজ ধরা পড়ে গেলাম। পুলিশ মায়াবীকে নিয়ে যাওয়ার পর ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। অনন্যা আর রাইসা দ্রুত আসল মেঘলার ক্ষত পরিষ্কার করে দিল। মেঘলা তখনও আরিয়ানের দিকে তাকিয়ে কাঁদছে। আরিয়ান মেঘলার সামনে হাঁটু গেড়ে বসল। সেই মেঘলার 2 হাত নিজের গালের ওপর রেখে বলল, আমাকে মাফ করে দিস মেঘলা, তোকে এত বড় কষ্টের মধ্য দিয়ে যেতে হলো, আর আমি তোর ছদ্মবেশীকে নিয়ে। মেঘলা আরিয়ানের ঠোঁটে নিজের আঙুল চেপে ধরল। সে বলল, তুমি তো আমাকেই ভালোবেসেছ আরিয়ান, তোমার মনে তো কোনো পাপ ছিল না। আজ তুমি যেভাবে আমাকে চিনে নিলে, ওটাই আমার সারা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আরিয়ান মেঘলাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। অনন্যা আর রাইসাও এগিয়ে এসে তাদের দুজনকে জড়িয়ে ধরল। 3 বান্ধবীর চোখের জল আর আরিয়ানের ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে গেল। গল্পের সব ঝড় তুফান, রহস্য আর চক্রান্তের অবসান ঘটল। এই ঘটনার পর কেটে গেছে আরও 2টি বছর। সেই ডুপ্লেক্স বাড়িটি এখন আর শুধু একটি বাড়ি নয়, এটি এখন এক টুকরো স্বর্গ। বাড়ির বাগানে এখন ফুটেছে লাল গোলাপ আর রজনীগন্ধা। আরিয়ানের নতুন ই-লার্নিং স্টার্টআপ এখন দেশের অন্যতম সফল প্রতিষ্ঠান। কিন্তু আরিয়ানের সবচেয়ে বড় সাফল্য তার ব্যবসায় নয়, তার সংসারে। আজ বসন্তের এক মিষ্টি বিকেল। ডুপ্লেক্স বাড়ির ছাদটা দারুণ করে সাজানো হয়েছে। অনন্যা, রাইসা আর মেঘলা 3 বান্ধবী আজ একই রঙের বাসন্তী শাড়ি পরেছে। তাদের খোপায় গোজা গাঁদা ফুল আর হাতে রেশমি চুড়ি। আরিয়ান সাদা পাঞ্জাবি পরে ছাদের মাঝখানে দাঁড়িয়ে গিটার বাজাচ্ছিল। অনন্যা আরিয়ানের পাশে এসে তার মুখে একটা মিষ্টি তুলে দিয়ে বলল, আজ আমাদের এই নতুন জীবনের 2 বছর পূর্ণ হলো আরিয়ান। সমাজ আমাদের নিয়ে অনেক কথা বলেছিল, কিন্তু আমাদের বিশ্বাস আর ভালোবাসা আজ সব কিছুর ঊর্ধ্বে। রাইসা আরিয়ানের গিটারটা কেড়ে নিয়ে হাসতে হাসতে বলল, গান পরে হবে, আগে বলো আজ রাতে আমাদের 3 বান্ধবীর জন্য কী সারপ্রাইজ রেখেছ? আরিয়ান 2 হাত দিয়ে অনন্যা আর রাইসাকে নিজের কাছে টেনে নিল। ঠিক তখনই ছাদের এক কোণ থেকে এক ফুটফুটে কনকাঞ্জলি শিশুকে কোলে নিয়ে মেঘলা এগিয়ে এলো। শিশুটি আরিয়ানের দিকে তাকিয়ে আধো আধো গলায় বলল, বাবা। শিশুটিকে দেখে আরিয়ানের চোখ আনন্দে ভিজে উঠল। সে মেঘলার কাছ থেকে শিশুটিকে নিজের কোলে নিল। এই সন্তানটি অনন্যার, কিন্তু একে লালন পালন করার দায়িত্ব 3 বান্ধবীরই সমান। এই ঘরে কোনো হিংসা নেই, কোনো ভেদাভেদ নেই। তারা 3 জনই এই সন্তানের মা, আর আরিয়ান তাদের একমাত্র ভালোবাসার আশ্রয়। মেঘলা আরিয়ানের কাঁধে মাথা রাখল। এই 4 জন মানুষের অদ্ভুত সংসার আজ সমাজের তৈরি করা সব নিয়মকে হারিয়ে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। আরিয়ান আকাশের পরন্ত সূর্যের দিকে তাকিয়ে মনে মনে বলল, যে ঘরে 3 জন নারী একজন পুরুষকে দেবীর মতো পবিত্রতা দিয়ে ভালোবাসে, সেই ঘরকে সমাজ হয়তো অদ্ভুত বলতে পারে, কিন্তু বিধাতা একে ভালোবেসে নিজের হাতে সাজিয়েছেন। 3 বান্ধবী আর এক স্বামীর এই মায়াবী সংসার বসন্তের বাতাসের মতোই আজীবন সুবাস ছড়িয়ে যাবে।